This call is now being recorded. দেখতে দেখতে আমি আমার লাস্ট ক্লাসে চলে আসলাম, সেটা হচ্ছে সার্জিক্যাল ডিসঅর্ডারস অফ দ্য হেড, নেক অ্যান্ড ব্রেইন। সো বেশি সময় ক্ষেপণ না করে শুরু করি। আসলে এই সব জিনিসপত্র আমরা অনেক আগেই অলরেডি পড়ে ফেলেছি সবাই। তো আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করাই দেবো, আর এখান থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটু এমফাসিস দিব আর কি, যেগুলো যাতে আপনারা কোরিলেট করে পরীক্ষার সময় ভালোভাবে উত্তর দিতে পারেন। তো প্রথমে হচ্ছে নেক লাম্প। দেখেন, নেক লাম্পের মধ্যে সবচেয়ে কমন যে নেক লাম্পটা, সেই নামটা হচ্ছে রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডিনোপ্যাথি। মানে কি জানেন? এটা হচ্ছে, মনে করেন যে কারোর যদি টনসিলাইটিস হয়, এটা আমরা জানি যে টনসিলাইটিস এক ধরনের লিম্ফ্যাডিনোপ্যাথি, তাই না? সো অ্যাকচুয়ালি ওটাই চিন্তা করবেন যে আমাদের যে কোনো ইনফেকশনের কারণে আমাদের যেই নেক লিজনে সার্ভাইকাল গ্রুপের লিম্ফ নোডগুলো যে ইনফ্লামেশন হয়, তো লিম্ফ্যাডিনোপ্যাথি হয়, সেটি সবচেয়ে মোস্ট কমন রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডিনোপ্যাথি। তারপরে আরেকটা জিনিস আছে আমাদের নেক ল্যাম্পের মধ্যে, লিম্ফোমায় আমাদের লিম্ফ নোডগুলো আমাদের মানে লিম্ফ নোডগুলোর মধ্যে টিউমার হতে পারে। তো সেখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হচ্ছে এটা কেমন হতে হবে, এটা কিন্তু রাবারি পেইনলেস লিম্ফোডেট হবে। তো রাবারি এবং পেইনলেস, তো মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে রাবারি এবং পেইনলেস। তো একই সাথে এখানে কিন্তু নাইট সোয়েট থাকতে পারে, এবং এখানে থাকতে পারে হচ্ছে ফিভার থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে লিম্ফ্যাডিনোপ্যাথিতে রাবারি এক ধরনের পেইনলেস লিম্ফ্যাডিনোপ্যাথি হয়, এবং লিম্ফোমাতে, এবং সেখানে নাইট সোয়েট ফিভার এগুলো থাকতে পারে। থাইরয়েড সোয়েলিং এ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে থাইরয়েড সোয়েলিংটা আমরা জানি যে ইট ইজ অ্যাটাচ টু প্রিট্রাকিয়াল ফাসা। কিসের সাথে? প্রিট্রাকিয়াল ফাসা। তাহলে থাইরয়েডটা কিসের সাথে লাগানো থাকে? প্রিট্রাকিয়াল ফাসার সাথে। এই প্রিট্রাকিয়াল ফাসাটা আবার কার সাথে লাগানো থাকে জানেন? এটা হচ্ছে হাইওয়াইড বোনের সাথে লাগানো, হাইওয়াইড বোনের সাথে লাগানো থাকে। যার ফলে যখন আমরা ডিগ্লুটেশন করি, তখন মনে করবেন যে ডিগ্লুটেশনের সময় কিন্তু এই থাইরয়েডটা উপরের দিকে উঠে যায় হাইওয়েড বোনের সাথে, যেহেতু প্রিট্রাকিয়াল ফাসা লাগানো থাকে। ডিগ্লুটেশনের সময় হাইওয়েড বোনটা উপরের দিকে ওঠে, যার কারণে থাইরয়েডটাও কিন্তু উপরে ওঠে। সো ডিগ্লুটেশনের সময় থাইরয়েড ওঠে, আর ট্রাঙ্কোটেশনের সময় কোনটা ওঠে? থাইরোগ্লোসাল সিস্টটা ওঠে, তাই তো? আচ্ছা, তাহলে কিছু জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ লিম্ফোডেনোপ্যাথি মোস্ট কমন, বিকজ ইনফেকশনের জন্য হতে পারে, টনসিলাইটিস হইলে হতে পারে, আর লিম্ফোমা হতে পারে আমাদের, সেখানে নেক গ্ল্যান্ডগুলো সোয়েলড হয় এবং ফুলে যায়, এবং সেটাতে সাধারণত রাবারি থাকে, এবং এখানে নাইট সোয়েট এবং ফিভার থাকতে পারে। আর থাইরয়েড সোয়েলিং হতে পারে, যেটা আমরা একমাত্র বুঝবো কি মিড লাইন সোয়েলিং অথবা ল্যাটারাল নেক সোয়েলিং থাকতে পারে, এবং যেটা মুভস অন ডিগ্লুটেশন, ডিগ্লুটেশনের উপরের দিকে ওঠে। থাইরোগ্লোসাল সিস্ট, এটা আসলে আমরা যে টাঙের একেবারে বেজে হচ্ছে এখানে ফোরামেন সিকাম নামে একটা জিনিস থাকে। এই ফোরামেন সিকাম থেকেই আসলে থাইরয়েডের অরিজিন শুরু হয় আর কি। মানে এটা এমন না যে এখান থেকে তৈরি হয় ডেভেলপমেন্টাল, তা না, বাট ফ্রম দিস প্লেস থাইরয়েড স্টার্টস ইটস ডেভেলপমেন্ট। তো আলটিমেটলি এখান থেকে আস্তে আস্তে থাইরয়েডটা নিচে নেমে যায়, ঠিক আছে? নিচে নেমে গেলে এইখানে একটা যে ডাক্ট, অনেক সময় প্যাটেন্ট থাকে, থাইরোগ্লোসাল ডাক্ট বলে এটাকে। এটা যদি প্যাটেন্ট থাকে, তো এখানে এক ধরনের সিস্ট হয়, যেটার নাম থাইরোগ্লোসাল সিস্ট। একটা জিনিস মনে রাখবেন, তাহলে থাইরোগ্লোসাল সিস্ট, আমি যদি টাংটাকে বাইরের দিকে বের করি, তখন কিন্তু এইটা উপরের দিকে উঠে যাবে। বোঝা যাচ্ছে? টাংটা আমি বাইরে আনলাম, তাহলে এই জিনিসটা শুদ্ধ তো বাইরের দিকে চলে আসবে, তাই না? চলে আসলে থাইরোগ্লোসাল সিস্ট এরকম একটা জায়গায় থাকে, মানে ফোরামেন সিকামটা প্যাটেন্ট থাকে কোন একটা জায়গায়, যেখানে একটা সিস্টিক একটা একটা সিস্টিক একটা স্ট্রাকচার নেয়। সো এই জায়গাতে যখন আমি টাং প্রট্রুট করব, সেই সময় কিন্তু থাইরোগ্লোসাল সিস্টটা উপরের দিকে উঠে যাবে। এখন এখান থেকে প্রশ্ন আসে কি জানেন? এখান থেকে প্রশ্ন আসে যে এইটাকে আমরা কখন অপারেশন করব? তো থাইরোগ্লোসাল সিস্টটা, এইটা আমরা মূলত অপারেশন করি ওই সময় যখন এটা ইনফেক্টেড হয়। সো এটা পেইনফুল থাকে, এবং যদি ইনফেক্টেড হয়, এবং যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে উই হ্যাভ টু এক্সাইজ দ্য থাইরোগ্লোসাল সিস্ট। কিভাবে করবো? এটা হচ্ছে সিস্ট ট্রাঙ্ক একটা অপারেশন, থাইরোগ্লোসাল সিস্টের সাথে হাইওয়াইড বোন সহ ফেলে দিতে হয়। সো এটা নাম জানা দরকার নাই। সো মনে রাখবেন যে এটা অপারেশনের ইন্ডিকেশন হচ্ছে ইনফেকশন অ্যান্ড পেইন। পেইন অ্যান্ড ইনফেকশন ইজ দ্য ইন্ডিকেশন অফ অপারেশন, ঠিক আছে? এইটাই কিন্তু প্রশ্ন আসবে যে এটা থেকে আমি একটা থাইরোগ্লোসাল সিস্ট হয়েছে, আমি কি করব? সো এটা মাথায় রাখতে হবে যে পেইন এন্ড ইনফেকশন। আচ্ছা, এইবার আসছে ফ্যারিঞ্জিয়াল পাউচ নামে একটা জিনিস। আচ্ছা, ফ্যারিঞ্জিয়াল পাউচের ছবিটা আমরা একটু দেখাই। এখানে বাকি ছবি দেখেন, থাইরোগ্লোসাল সিস্টটা একেবারে মিড লাইনে একটা সোয়েলিং থাকে, এবং এটা হচ্ছে টাং প্রট্রুট করলে উপরের দিকে উঠে যাবে, এই একটা জিনিস। ফ্যারিঞ্জিয়াল পাউচে আসে আমরা, দেখেন আপনারা তো ডাইভার্টিকুলাম পড়ছেন, তাই না? ডাইভার্টিকুলাম তো আপনারা জানেন যে একটা মাসলের উইকনেস দিয়ে যখন ভেতরে মিউকোসাটা প্রট্রুট করে, সেটাকে ডাইভার্টিকুলাম বলে, তাই তো নাকি? তো সেটাই।
সো এইখানেও দেখেন অনেকটা ওইরকম যে এটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসে 3 ধরনের মাসল আছে আমরা জানি, সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর এন্ড ইনফেরিয়র কনস্ট্রিক্টর। সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর এন্ড ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসল, এগুলো নাম আছে, নাম জানার দরকার নেই। তো এই দেখেন সুপিরিয়র এবং মিডল এই দুটার মাঝখান দিয়ে এই যে মিউকোসা বের হয়ে আসছে, মিউকোসা বের হয়ে আসছে। আর একটা জিনিস বলেন যে ডাইভার্টিকুলাম এটা কি ওল্ড এজে হয় নাকি ইয়াং এজে হয় বলেন তো, এনিওয়ান? ফয়সাল ভাই, মাইকেল ভাই বলেন তো, ডাইভার্টিকুলাম ওল্ড এজে হয় নাকি ইয়াং এজে হয়? মেইনলি তো ভাই ইয়াং এজে হয়, এনি ডাইভার্টিকুলাম দিয়ে হতে পারে। ডাইভার্টিকুলাম ইয়াং এজে হয়, ডাইভার্টিকুলাম গুলা ওই যে সিগময়েড ডাইভার্টিকুলাম এগুলো ওল্ড এজে হয় না? না না না, এটা ওল্ড এজে হয় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো ওল্ড এজ, ডাইভার্টিকুলাম ওল্ড এজে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন অনেক দিন ধরে কনস্টিপেশন, সে হচ্ছে চাপ দিয়ে পায়খানা করতে করতে আস্তে আস্তে প্রেসার বিল্ড আপ হইতে হইতে একই সাথে যত বয়স্ক হবে তত আস্তে আস্তে মাসেল টোন কমতে থাকবে, তো কমতে কমতে ওল্ড এজে যায় এই ডাইভার্টিকুলাম গুলো হয়। তাহলে কি আমি এটা বলতে পারি যে ফ্যারেঞ্জিয়াল পাউচ এই জিনিসটা আসলে একটা ডাইভার্টিকুলামের মতো? তাহলে এটা ওল্ড এজ হবে নাকি ইয়াং এজ হবে? এটা ওল্ড এজ হবে। কাহিনী কি ঘটে দেখেন, এইখানে ফুলে যায়, তারপরে আমি যে খাওয়াটা খাচ্ছি সেই খাওয়াটা দেখা যাচ্ছে যে এই পাউচের মধ্যে জমা হয়ে যাচ্ছে। এই দেখেন এইখানে ওর ফারেঞ্জিয়াল পাউচটা হয়েছে ল্যাটারাল নেক সুইলিং মতো। তো এইখানে ওদের মেইন কমপ্লেইন যেটা থাকবে সেটা হচ্ছে খাওয়ার পর সোয়েলিংটা বাড়ে। তাহলে হচ্ছে আফটার মিল সোয়েলিং ইনক্রিজেস। ঠিক আছে, তার মানে সে বললো তার একটা ওল্ড এজের একটা পেশেন্ট যার খাওয়ার পর সোয়েলিং বাড়ছে, একই সাথে আমি যখন খাবো খাওয়ার সাথে তো বাতাসও ঢুকবে না, আর বাতাস ঢুকতে সেখানে কি হবে? ক্রিপিটেশন। আর কি হবে? এই যে আমার খাওয়াটা ভেতরে থেকে গেল, এটা আমার খাদ্য নালীতে পৌঁছাতে পারলো না, যার ফলে 2 1 দিন 3 দিন থাকার পরে খাওয়াটা নষ্ট হয়ে যাবে আলটিমেটলি, তখন দুর্গন্ধ হবে। দুর্গন্ধ হলে কি করে? দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস বের হবে, সেটার নাম হ্যালিটোসিস। কারেক্ট। তাহলে এই জিনিসগুলো যে থাকে, হ্যালিটোসিস থাকছে, ক্রেপিটেশন থাকছে, আফটার মিল সোয়েলিংটা বাড়ছে এবং ওল্ড এজ থাকতেছে, তার মানে এইগুলো হচ্ছে আমার ফ্যারেঞ্জিয়াল পাউচের একটা ইন্ডিকেশন। মানে এখানে আমরা ফ্যারেঞ্জিয়াল পাউচ আমরা এখানে দিব। ঠিক আছে, গেল। এবার দেখেন এখানে একটা ছবি আছে, এই ছবিটা দেখলে আপনারা সবাই আমি শিওর বলতে পারবেন এটা হচ্ছে সিস্টিক হাইগ্রোমার একটা সিনারিও। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত লেস দ্যান 2 ইয়ার্স এর মধ্যে এটা সাধারণত দেখা। এটা মূলত লিমফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য হয়, তার মানে সাধারণত বাম দিকে বেশি হয়। কারণ কি? কারণ বাম দিকে আমরা জানি এখানে থোরাসিক ডাক্টটা হচ্ছে আপনার এই সাবক্লেভিয়ান জুগুলার ভেইনের এখানে ওপেন করে। তো এই জায়গায় যদি কোনো অবস্ট্রাকশন হয় আলটিমেটলি সেখানে কিন্তু এখানে ওইখানকার উপরের লিম্ফ ভেসেলগুলা সব একসাথে মিলে একটা বড় একটা টিউমারের মতো দেখতে হয়। এটা কিন্তু সিস্টিক, তাই না? এটা সিস্টিক এবং এটা কিন্তু ব্রিলিয়ান্টলি ট্রান্স ইলুমিনেশন হয়। তাহলে মনে রাখবেন সিস্টিক হাইগ্রোমাতে ব্রিলিয়ান্টলি কিন্তু ট্রান্স ইলুমিনেশন হয়। যদিও এর ভিতরে আছে লিম্ফ কিন্তু এটা ক্লিয়ার থাকে, ব্রিলিয়ান্টলি ট্রান্স ইলুমিনেশন হয়। কোনো বাচ্চার একটা নেক সোয়েলিং ব্রিলিয়ান্টলি ট্রান্স ইলুমিনেট করতেছে লেস দ্যান 2 ইয়ার্স অফ এজ, এটা মনে করবেন এটা হচ্ছে সিস্টিক হাইগ্রোমা। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন এখানে ব্রাঙ্কিয়াল সিস্ট, আসলে বোঝার উপায় নেই, বুঝছেন? ছবি দিলে বুঝতে পারবেন না, সো এগুলোর পিক্টোরিয়াল খুব একটা আসে না। তো ব্রাঙ্কিয়াল সিস্ট জিনিসটা কি? এটা মূলত আমাদের ডেভেলপমেন্টাল ব্রাঙ্কিয়াল ক্লেফট থাকে, ব্রাঙ্কিয়াল ক্লেফট, এই ব্রাঙ্কিয়াল ক্লেফটের ইনকমপ্লিট ক্লোজার হয়। ওকে, কি বুঝলাম? যে ব্রাঙ্কিয়াল ক্লেফট গুলা আমার যেই ডেভেলপমেন্টালি এমব্রায়োলজিক্যালি ব্রাঙ্কিয়াল ক্লেফট ছিল সেগুলো ঠিক মতো ক্লোজ হতে পারে না, যার জন্য একটা সিস্টিক রূপে থেকে যায়। ঠিক আছে, এটা বুঝবো কেমনে? বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে এইটা মূলত এই যে স্টার্নোক্লিডোমাস্টয়েড না এটা, তাই তো? স্টার্নোক্লিডোমাস্টয়েডের সামনে থাকে। ঠিক আছে, তো এটা সাধারণত বলে যে এটা স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং ফ্যারিংস এর মাঝে থাকে। তাহলে এটা কোথায় থাকে? স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল এবং ফ্যারিংস এর মাঝে থাকে। তাহলে স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং ফ্যারিংস এর মাঝে থাকে একটা সিস্টিক একটা পেইনলেস সোয়েলিং থাকবে, একটা সফট সিস্টিক না, আসলে এটা একটু সফট থাকবে, একটা সফট একটা পেইনলেস একটা সোয়েলিং থাকবে স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং ফ্যারিংস এর মাঝে। যদি এরকম হয়, এবং এটা কেন হয়? মূলত ইনকমপ্লিট ক্লোজার অফ দ্য ব্রাঙ্কিয়াল ক্লেফটের জন্য হয়। এগুলো সাধারণত এক্সিশন করে দিতে হয়, কারণ পরবর্তীতে ইনফেকশন হইতে পারে। আরেকটা জিনিস দেখেন, সার্ভাইকাল লিব্রামে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে সার্ভাইকাল C7 ভার্টিব্রা, এটা C7 ভার্টিব্রার সাথে একটা রিব আছে দেখা যাচ্ছে। তো এটা সাধারণত থাকার কথা না,
কিন্তু C7 ভার্টিব্রাতে যদি কোনো একটা রিপ থাকে, যেটা আসলে থাকার কথা না, তাহলে সমস্যাটা কি হবে দেখেন। সমস্যাটা হবে এই যে এই সব জায়গা দিয়ে যেই ভেইন আর্টারি স্ট্রাকচার গুলো ঢুকছে, সেইগুলোতে আসলে একটা চাপ খাবে। চাপ খাওয়ার জন্য থোরাসিক ইনলেট দিয়ে যেই মালগুলো ঢুকছে সেইগুলোতে একটা প্রেসার পড়বে। কারা কারা ঢুকতেছে এগুলো আসলে হিসাব সোজাই যে ব্রাকিওসেফালিক ভেইন ঢুকতেছে, তাই না? তারপরে ওটা নিচে নামে সুপিরিয়র ভেনা কাবা হইতেছে এখানে। তারপর আমরা জানি যে সাবক্লেভিয়ান আর্টারি এগুলো বের হইতেছে, তাই না? এই জিনিসগুলো আলটিমেটলি হচ্ছে। তাছাড়া কিছু কিছু নার্ভও থাকে, ফ্রেনিক নার্ভ থাকে। সো এখন কথা হচ্ছে এইটাই যে এই থোরাসিক এই সার্ভাইকাল যে রিপটা, সেই রিপটা এইগুলোকে কম্প্রেস করে যদিও থোরাসিক ইনলেটের জিনিসগুলোতেও কম্প্রেস করছে, তারপরেও এই একটা মিসনোমার একটা সিনড্রোম হয়, সিনড্রোম নাম থোরাসিক আউটলেট সিনড্রোম, তাই না? থোরাসিক আউটলেট সিনড্রোম। এই আর কি ব্যাপার, ঠিক আছে? তো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা হলে মূলত হচ্ছে এটা আমাকে ইয়াটা কেটে দিতে হবে, আমার রিপসটা। এটা জাস্ট নামটা একটু আমাদের জেনে রাখা লাগছে। তাহলে এখানে বাকি কি বাকি গেল দেখেন। সিস্টিক হাইগ্রোমা নিয়ে আমরা কথা বলছি। এটা সাধারণত এই দেখেন 2 বছরের আগের বাচ্চাদের হয় সাধারণত, ঠিক আছে? লেফট সাইডে সবচেয়ে বেশি হয়, কারণ আমরা বলেছি যে লেফট সাইডে যেহেতু একটা কমপ্লেক্স একটা লিম্ফ্যাটিক নেটওয়ার্ক আছে, যার কারণে লেফট সাইডে হচ্ছে সিস্টিক হাইগ্রোমা বেশি হয়, ঠিক আছে? ব্রাঙ্কিয়াল সিস্ট, এই জিনিসটা বললাম যে ব্রাঙ্কিয়াল ক্লেফট গুলো ঠিক মতো বন্ধ হয়নি, যার জন্য এটা সাধারণত স্টার্নোগ্লোমাস্টয়েড এবং ফ্যারিংস এর মাঝে থাকে। সার্ভাইকাল রিপ থোরাসিক আউটলেট সিনড্রোম করে। ক্যারোটিড অ্যানিউরিজম নামে একটা অ্যানিউরিজম হতে পারে, যেটা একটা ল্যাটারাল নেক সোয়েলিং নিয়ে আসতে পারে, বাট ইট ইজ পালসেটাইল। একটা মনে রাখবেন, যদি কখনো বলে পালসেটাইল ল্যাটারাল নেক ম্যাস উইদাউট এনি হেজিটেশন, ইট উড বি ক্যারোটিড অ্যানিউরিজম। ওকে, পালসেটাইল ল্যাটারাল নেক ম্যাস এটা হচ্ছে ক্যারোটিড অ্যানিউরিজম। পালসেটাইল ল্যাটারাল নেক মাস এটা হচ্ছে ক্যারোটিড অ্যানিউরিজম। ওকে, আশা করা যাচ্ছে এই অংশটুকু মোটামুটি ক্লিয়ার আপনাদের কাছে। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে হবে, ঠিক আছে? এবার আমরা আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড গুলোতে চলে যাচ্ছি। আমরা জানি যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড কি কি আছে। সাবম্যান্ডিবুলার আছে, প্যারোটিড আছে, আর আছে সাবলিঙ্গুয়াল, তাই তো? সোজা মোদ্দা কথা আমি একভাবে বলি যে যদি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এটা কিন্তু একটা বেশ বড় গ্ল্যান্ড, ভালো সিক্রেশন আসে এখান থেকে। পার ডে 800 থেকে 1000 ml সিক্রেশন হয়, অনেক কিন্তু, তাই না? প্রায় 1 লিটার সিক্রেশন হচ্ছে এখান থেকে। হ্যাঁ, এইটা কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, মানে মিক্সড সিক্রেশন হয়, মানে সেরাস এবং মিউকাস মিলায়া। আর প্যারোটিড হচ্ছে একটা সেরাস গ্ল্যান্ড, আর সাবলিঙ্গুয়াল হচ্ছে মিউকাস। হ্যাঁ, এই সাবম্যান্ডিবুলার, এটা বোঝা যাচ্ছে আমাদের ম্যান্ডিবুলের দুই পাশে দুইটা ওয়ান পেয়ার অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে দুই পাশে, ঠিক আছে? এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাকটা ওপেন হয় কোথায়? আমরা জানি যে আমাদের জিহ্বায় যে ফ্রেনুলাম আছে, এই ছবিটা যদি দেখি, এটা ফ্রেনুলামের দুই সাইডে ওপেন হয়, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এইটা ওপেন হচ্ছে কোথায়? ফ্রেনুলামের দুই পাশে ওপেন হচ্ছে। প্যারোটিড গ্ল্যান্ড, আচ্ছা এইটার যেই ডাক, সেই ডাকটার নাম কি? ওয়ার্টনস ডাক, তাই না? তাহলে আবার আসি, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আমাদের ম্যান্ডিবুলের দুই পাশে থাকে। এখানে 800 থেকে 1000 ml পর্যন্ত সিক্রেট হতে পারে মিক্সড টাইপ অফ স্যালাইভা, যেইটা আসলে ওয়ার্টনস ডাক নামক ডাক দিয়ে এটা আমাদের ফ্রেনুলামের দুই পাশে ওপেন হয়। আর প্যারোটিড এটা একটা সেরা সিক্রেশন করে, এটা আমরা জানি যে আমাদের এই জাস্ট কানের নিচে দুই জায়গায় আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য জতে থাকে আর কি, এই দুইটা। আর এইটা মূলত যেই ডাক দিয়ে ওপেন করে, সেই ডাকটার নাম স্টেনসেন্স ডাক্ট। ওকে, স্টেনসেন্স ডাক্ট এটার নাম। এবং এই স্টেনসেন্স ডাক্টটা ওপেন করে আমরা জানি যে আপার সেকেন্ড মোলার টুথের অপোজিটে। তাহলে অপোজিট টু আপার সেকেন্ড মোলার টুথ। আর সাবলিঙ্গুয়াল এটা আসলে এই জিহ্বার নিচে থাকে, এটা হচ্ছে আসলে আমাদের ফ্লোর অফ দ্য মাউথে থাকে, সোজা কথা এটা থেকে ফ্লোর অফ দ্য মাউথে। আর এটা অনেক ফ্লোর অফ দ্য মাউথে অনেক স্মল ওপেনিং দিয়ে ওপেন হয়। তো এটা আলাদা কোনো ডাক নাই, এটা হচ্ছে মাল্টিপল স্মল ওপেনিং দিয়ে এটা ওপেন হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই সাবলিঙ্গুয়াল ফ্লোর অফ দ্য মাউথ এবং অনেক ছোট ছোট ওপেনিং, যার জন্য একটা দুটো বন্ধ হলেও খুব একটা প্যারা নাই।
সো এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তাও নেই, আমাদের চিন্তা মূলত যে সিঙ্গেল ডাক যেগুলোতে আছে সাবম্যান্ডিবল এবং প্যারোটিড নিয়ে, এখানে খুব আমরা টেনশনে আছি এটা নিয়ে, ব্যাপারটা কি আসলে। আর সবাই জানি যে স্যালাইভাটা মূলত প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দিয়ে হচ্ছে এগুলো অ্যাক্টিভেটেড হয় এবং স্যালাইভেশন হয়। এটা আগে বলেছি 800 থেকে 1000 ml সিক্রেট হয়। দেখেন একটা জিনিস, এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ঠিক আছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে এখানে যে ডাকটা আছে, হ্যাঁ, এই ডাকটা হচ্ছে খুব বেকাতেরা, ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে ওয়ার্টনস ডাক, সেই ডাকটা খুবই টর্চুয়াস। তো এই টর্চুয়াসিটির জন্য এখানে কিন্তু অবস্ট্রাকশন অনেক বেশি হয়, আর অবস্ট্রাকশন যদি বেশি হয় সেখানে স্ট্যাসিস হবে, স্ট্যাসিস যদি বেশি হয় তাহলে সেখানে কি তৈরি হবে বলেন তো, ইনফেকশন হতে পারে। আর আরেকটা জিনিস কি হতে পারে স্ট্যাসিস হয়ে ডাক্টের মধ্যে, কার কোনো আইডিয়া আছে? স্টোন ফর্মেশন স্টোন ফর্মেশন, ভেরি নাইস, ভেরি নাইস, স্টোন ফর্মেশন হতে পারে। তো এটা একেবারে কমন নলেজ থেকে আসলো যে স্টোন। তাহলে বুঝতে পারলাম আমরা যেহেতু ওই লাইন এই তারটা পেঁচানো, তাই না, এই দাগটা পেঁচানো, তার মানে এইখানে কিন্তু স্টেসিস অবস্ট্রাকশন বেশি হবে, স্টেসিস বেশি হবে, ইনফেকশন বেশি হবে, স্টোন বেশি হবে, সবকিছু কিন্তু এখানে আমরা বেশি হবে। তো দেখা যাচ্ছে যে সাইলোলিথিয়াসিস 80% of the salivary gland calculi occurs in the submandibular gland, তাই না, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে 80% সাইলোলিথিয়াসিস এখানে হয়। তাহলে হইলে বাকি সবকিছুর মতো এখানেও যে কোনো ডাক্ট যদি অবস্ট্রাকশন হয় কলিকি টাইপের পেইন হবে, এগুলো হবে, একই সাথে ইনফেকশন হইতে পারে। সবচেয়ে মজার কথা যে এখানে কিন্তু যদি খুব ডিস্টালি হয়, মনে করেন এই যে কাহিনীটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে স্টোনটা, এই স্টোনটা কিন্তু আমরা ওরালি বের করে নিয়ে আসতে পারি, কিন্তু যদি ডিপে কোথাও হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে গ্ল্যান্ড এক্সিশনও করা লাগতে পারে, ঠিক আছে। তো এই কথাটা এখানে দেওয়া আছে, the stones impacted in the distal aspect of the Wharton's duct may be removed orally, আর আদার স্টোনস এন্ড ক্রনিক ইনফ্লামেশন ইউজুয়ালি রিকোয়ার গ্ল্যান্ড এক্সিশন, অনেক সময় গ্ল্যান্ড এক্সিশন দরকার। তাহলে যেহেতু এখানে অবস্ট্রাকশন বেশি হয়, সায়ালাইডেনাইটিসটাও কিন্তু সবচেয়ে বেশি হবে হচ্ছে এই ইয়াতে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডেই হবে, এবং এইটা কে করে, স্ট্যাফাইলোককাস। মোটামুটি স্ট্যাফাইলোককাস দিয়ে সব কাহিনী আমরা খতম করে দিতে পারি এখানে। এবার আসি আমরা টিউমারের ক্ষেত্রে, সাবম্যান্ডিবুলার টিউমারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইনভেস্টিগেশন কি করব। মনে করেন একটা পাথর হয়েই গেল, বা সে আমার কাছে প্রচন্ড ব্যথার কথা বলতেছে, একটা কলিকি ব্যথা, যেটা আসলে আমি বুঝতেছি যে এর কিন্তু একটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে পাথর হইতে পারে। তাহলে আমরা করতে পারি এখানে একটা একেবারে প্লেন একটা এক্স-রে করতে পারি, ঠিক আছে, এক্স-রে করতে পারি, এক্স-রে করতে পারি, হ্যাঁ, এফএইস এর একটা এক্স-রে অথবা পিএনএস ওএম ভিউ এরকম বা এরকম কিছু একটা আমরা একটা এক্স-রে করব, ঠিক আছে। আলটিমেটলি কোন ভিউ ক্লিয়ারলি বলা নাই, সো একটা এক্স-রে করতে পারি। এক্স-রে করে যদি ক্লিয়ার না হয় তারপরে আমরা একটা ইনভেস্টিগেশন করতে পারি, সেইটার নাম হচ্ছে সায়ালোগ্রাম, ঠিক আছে, সায়ালোগ্রাম। সায়ালোগ্রাম মানে কি, বোঝাই যাচ্ছে যে আমি এইখান দিয়ে একটা হয়তো বা ইনজেকশন দিব, মানে এই মাথা দিয়ে দিয়ে আমরা দেখে নিব যে ওই লাইনটা ক্লিয়ার আছে কিনা, মানে একটা কন্ট্রাস্ট ইমেজিং এর মতো আর কি, ফিস্টুলোগ্রামের মতো আর কি, সায়ালোগ্রাম করতে পারি। তো এইগুলো আমার ইনভেস্টিগেশন আমার হাতে আছে পাথরের জন্য। এইবার আমরা আসি হচ্ছে যদি সাবম্যান্ডিবুলার টিউমার হয়, একটা জিনিস মনে রাখবেন যে সাবম্যান্ডিবুলার টিউমার 80% অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ডে, মানে যদি টিউমারের কথা বলি কোন গ্ল্যান্ডে সবচেয়ে বেশি টিউমার হয়, স্যালাইভারির মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডে সবচেয়ে বেশি টিউমার হয়, ঠিক আছে, কিন্তু 8% ক্ষেত্রে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে টিউমার হইতে পারে। আর একটা সমস্যা যেটা, যদি এখানে 50% হবে ইট উড বি 80%, সো সাবম্যান্ডিবুলার টিউমারের মধ্যে 80% হচ্ছে ম্যালিগন্যান্ট। ওকে, for that reason submandibular gland যেরকম টিউমার হয় we have to excise the tumor, ঠিক আছে, এক্সাইজ দ্য টিউমার। তাছাড়া আর কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে, একটা জিনিস মনে রাখবেন, সুপারফিশিয়াল যে গ্ল্যান্ডগুলো আছে সেখান থেকে কিন্তু এফএনএসি করা যেতে পারে। আমরা যেমন ডিপ গ্ল্যান্ডের ক্ষেত্রে বলছিলাম যে ডিপ অর্গানগুলোর জন্য এফএনএসি করা দরকার নাই, যেমন লিভার, যেমন হচ্ছে আমার আর কি আছে ওই যে কিডনিতেও বলছিলাম যে বায়োপসি করতে হবে, অ্যাকচুয়ালি এফএনএসি করা যাবে না, বাট সুপারফিশিয়াল গুলো যেমন প্যারোটিড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, থাইরয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু এফএনএসি করতে পারি। সো মনে করেন সাবম্যান্ডিবুলার একটা সোয়েলিং আছে, তো সেটাকে আমরা প্রথমে কিন্তু এফএনএসি করতে পারি, যে ফাইনাল অ্যাসপিরেশন সাইটোলজি কথা লেখা আছে, করতে পারি, করে তারপরে কিন্তু আমরা সিটি বাই এমআরআই করে একটা স্টেজিং করে ফেললাম, করে যেহেতু এইটা একটা হাই প্রিভ্যালেন্স অফ ম্যালিগন্যান্সি, সো all masses of the submandibular gland should generally be excised. So আমার যাই হোক না কেন এফএনএসি তে হয়তো বা মনে করেন যে আসলো
বিনাইনই আসলো, কিন্তু আমরা জানি যে এফএনএসি তে অনেক সময় ভুল রিপোর্ট আসে, কারণ সাইটোলজিতে ঠিক মতো পাওয়া যায় না হিস্টোলজি না করলে। সো ফর দ্যাট রিজন আমরা কিন্তু সাবম্যান্ডিবুলারে কোনো টিউমার হলে আমরা কিন্তু সেটা এক্সারসাইজ করে দিব, করে তারপরে হিস্টোপ্যাথোলজি করে শিওর হবো যে ওয়েদার ইট ইজ ম্যালিগনেন্ট অর নন ম্যালিগনেন্ট কেস। ওকে, তাহলে এটা বোঝা গেল যে সাবম্যান্ডিবুলারের ক্ষেত্রে যেহেতু 80% ক্ষেত্রে ম্যালিগনেন্সি হয়, তো সাবম্যান্ডিবুলারের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সারসাইজ করবো এই ব্যাপারটা। এইবার আসি আমরা প্যারোটিড গ্ল্যান্ডের ব্যাপারে। প্যারোটিড গ্ল্যান্ডের কিছু অংশ আমরা আগেই বললাম, তবে একটা জিনিস যে টিউমার কিন্তু অনেক বেশি হয়। 80% ক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ডে টিউমার হয় প্যারোটিডে, তার মধ্যে আবার 80% হচ্ছে বিনাইন। মানে একটা জিনিস ভালো জিনিস যে প্যারোটিডে যদি কারো টিউমার দেখি প্রথমে আটকে ওঠার দরকার নাই, আমরা বলতে পারি যে 80% ক্ষেত্রে আসলে এইটা বিনাইন, তাই না? আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কিছু কিছু টিউমারের ক্ষেত্রে কিছু, যেমন লেগছে যে ওয়ার্ডিন্স টিউমার, এটা ফিমেলদের বেশি হয় মেলের থেকে, অন্যান্য প্যারোটিড টিউমারগুলো মেলদেরই বেশি হয় সাধারণত। এখন সবচেয়ে কমন প্যারোটিড টিউমার কি আমরা জানি, সবচেয়ে কমন টিউমারটা হচ্ছে প্লিওমরফিক অ্যাডিনোমা, তাই তো? প্লিওমরফিক অ্যাডিনোমা, প্লিওমরফিক অ্যাডিনোমা মানে কি? তার মানে হচ্ছে এখানে বিভিন্ন রকমের মরফোলজি পাওয়া যায়। মানে এই অ্যাডিনোমাটা যদি আমরা কেটে হিস্টোপ্যাথোলজি করি তাহলে আমরা দেখবো যে এখানে অনেক ধরনের মরফোলজি আছে, যার জন্য এটা নাম প্লিওমরফিক অ্যাডিনোমা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঠিক আছে? এই টিউমারটা যদি আমরা এক্সারসাইজ করি আমরা দেখি ইট ইজ নট ওয়েল ক্যাপসুলেটেড, নট ওয়েল ক্যাপসুলেটেড। আচ্ছা বলেন তো যে বিনাইন টিউমার গুলো কি ক্যাপসুলেটেড ভালো হয় নাকি ম্যালিগনেন্ট টিউমার গুলো ওয়েল ক্যাপসুলেটেড হয়? Benign tumor. কারেক্ট, বিনাইন গুলো ওয়েল ক্যাপসুলেটেড হয়, বাট being a benign tumor it is not well capsulated, so it is a fallacy। এখানে একটা জ্ঞানজাম আছে। একটা জিনিস যদি ওয়েল ক্যাপসুলেটেড না হয় সেটাকে কি ভালো করে অপারেশন করে এক্সারসাইজ করা সম্ভব নাকি সম্ভব না? এটা বলেন তো। সম্ভব না। সম্ভব না, ঠিক খাবলায় খাবলায় নিয়ে আসতে হবে, জায়গায় জায়গায় থেকে যাবে, কারণ ক্যাপসুলেটেড তো না। একটা ক্যাপসুল হলে কি ক্যাপসুল ধরে আমরা পুরো জিনিসটা ইনিউক্লিয়েটেড করে ফেলতে পারি। তো যেহেতু অপারেশনগুলো থেকে যাচ্ছে, ফর দ্যাট রিজন এখানে 1 to 5% ক্ষেত্রে রিকারেন্ট হতে পারে, 1 to 5% ক্ষেত্রে এক্সিশনের পরও রিকারেন্স হতে পারে, ঠিক আছে? তবে ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন খুব বেশি হয় না, 2 to 10% ক্ষেত্রে হতে পারে। খারাপ না, একেবারে কমন অবশ্য। সো ম্যালিগনেন্ট 2 to 10% ক্ষেত্রে হতে পারে। তো এই জিনিসগুলো আমরা জানলাম যে একটা মূল সমস্যা হচ্ছে ইট ইজ নট ওয়েল ক্যাপসুলেটেড এবং এখানে যার কারণে রিকারেন্স হতে পারে। আচ্ছা, হোয়াট দিস টিউমার নিয়ে আমরা একটা কথা আগেই বলেছিলাম যে এটা ফিমেলদের বেশি হয়, তাই না? ফিমেলদের বেশি হয়। আর জিনিস মনে রাখবেন, হোয়াট দিস টিউমার সাধারণত বায়োল্যাটারাল হতে পারে, ফিমেলদের বেশি হয়, বায়োল্যাটারাল বেশি হয়, এবং এখানে লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন থাকে, লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন। আচ্ছা, যেমন আমি একটা প্রশ্ন আমি বলি যে মনে করেন একজন ফিমেলের এরকম আসলো যে একজন ফিমেলের বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং আছে, ঠিক আছে, এবং সেটা যখন আমরা হিস্টোপ্যাথোলজি করলাম সেখানে দেখলাম এখানে লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন আছে, তাহলে এটা কি হবে? উত্তর কি হবে? What is tumor? ওয়ার্ডিস টিউমার হবে। কিন্তু আমি যদি এটা না জানি তাহলে আমি কি দিতে পারি? লিম্ফোমা, তাই না? লিম্ফোমা অপশনে থাকবে কিন্তু। সো আমাদের মাথায় কোশ্চেনটা বুঝে নেই ভাই। ভাই কোশ্চেনটা তো আমি এইমাত্র যেটা বললাম সেটা বলে যে একজন ফিমেলের বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং আছে, সেখান থেকে আপনি বায়োপসি নিলেন অথবা এক্সিশন করার পর হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করলো যে সিভিয়ার লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন উইদিন দা গ্ল্যান্ড। এটা কি হয়েছে আসলে? রোগটা কি? কি বলেন? ওয়ার্ডিন টিউমার ভাই। ওয়ার্ডিস টিউমার, কারেক্ট। সো এই জন্য আমি একটা কথা বলি, যেহেতু আমরা এখন আসলে বিভিন্ন সময়ের রিকলস গুলো দেখতে দেখতে আমি কিন্তু আমার ওইখান থেকে লব্ধ জ্ঞান থেকে আপনাদের বলতেছি। এই একই ক্লাসে আমি প্রথম ক্লাসে কিন্তু আমার জীবনের ফার্স্ট যেবার আমি নিছিলাম সেবার কিন্তু আমি এই কথাগুলো বলিনি, কারণ আমার জানতাম না। পরে আমি দেখলাম যে এখান থেকে প্রশ্ন আসে, একেবারে একটা শুধুমাত্র লিম্ফোসাইটের কথা লিখে দিয়ে ওরা ওয়ার্ডিসকে বোঝানোর চেষ্টা করে। সো আমাদেরকে এই সব দিকেই আর কি মাথা খোলা রাখতে হবে। মোনোমরফিক অ্যাডিনোমা জাস্ট লাইক প্লিওমরফিক, কিন্তু মোনোমরফিক মানে সিঙ্গেল মরফোলজিক্যাল সেল টাইপ আছে, আর 5% ক্ষেত্রে হয়, খুব গুরুত্বপূর্ণ না। এখানে প্যারোটিডে হেমানজিওমা হতে পারে, কাদের হতে পারে? লেস দ্যান 1 year অফ এজ, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 1 বছরের নিচে কোনো এজ হলে, এজ গ্রুপ হলে তাদেরকে হেমানজিওমা হইতে পারে। তাহলে আমি যদি বলি যে এরকম কারোর 1 বছরের নিচে এজের কথা বলা থাকে, সো সেখানে কিন্তু আমরা বলে দিব যে এটা আবার 90% ক্ষেত্রে হয়। সো ছোটদের, ইনফ্যান্টদের যদি বলে ইনফ্যান্টের একজনের প্যারোটিড সোয়েলিং আছে, তাহলে এটা চোখ বন্ধ করে এটা উঠতে হবে হেমানজিওমা। প্লাস হেমানজিওমাতে আমি একটা আগের ক্লাসের সাথে আমি মিলাবো, দিকে আপনাদের
বলতে পারেন কিনা হেমানজিওমা এখানে যদি আমি ইয়া করি আল্ট্রাসোনোগ্রাম করি, আল্ট্রাসোনোগ্রাম এটা কি আসবে, হাইপার না হাইপো আসবে বলেন তো? ইকোইক হাইপার। হাইপার, কারেক্ট, হাইপার ইকোইক আসবে সবসময়, ব্লাড হাইপার ইকোইক আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসলে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, আমার যেগুলো বললাম সেগুলো, যে প্যারোটিডে ওই যে স্মুথ পেইনলেস ম্যাচ থাকতে পারে, ইমোবিলিটি থাকতে পারে ওয়ান সাইড অফ দ্য ফেস। এখন সোজা কথাও একই, যে একটা টিউমার কখন আপনি চিন্তা করবেন ম্যালিগনেন্ট দিকে চলে যাচ্ছে, তাহলে হঠাৎ করে সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, হঠাৎ করে হয়তোবা ফেশিয়াল নার্ভ ইনভলভ করছে, হঠাৎ করে হয়তোবা ওর ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ ইনভলভ করছে, ও শুনতে পাচ্ছে না, বা ওর প্রচন্ড ব্যথা করতেছে ফেশিয়াল নার্ভ জুড়ে, যাই জিনিসটা শক্ত হয়ে গেছে, ইমোবাইল হয়ে গেছে, বা উপরের স্কিনের সাথে ওটা একেবারে লেগে গেছে, এই জিনিসগুলো যদি হয় তাহলে আলটিমেটলি এটা একটা ম্যালিগনেন্ট টিউমার আসলে। তো কিন্তু সবচেয়ে মনে রাখবেন যে যদি বিনাইন টিউমার হয় প্যারোটিডের ক্ষেত্রে, যদি প্যারোটিডের ক্ষেত্রে যদি বিনাইন টিউমার হয়, প্যারোটিডের ক্ষেত্রে যদি বিনাইন টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা করতে হবে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, ঠিক আছে। বিনাইন টিউমার হলে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করব। আর ম্যালিগনেন্ট হলে তো রেডিকাল, আমরা ম্যালিগনেন্ট হলে একবার রেডিকাল প্যারোটিডেক্টমি করব, ঠিক আছে। ম্যালিগনেন্ট হলে আমরা রেডিকাল করব। সাথে এই রেডিওথেরাপিও দিতে হবে, তো এই জিনিসটা আপনি একটু দেখলে বুঝতে পারবেন। তো আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে ম্যালিগনেন্ট প্যারোটিড টিউমার গুলো কি কি আছে। তো ম্যালিগনেন্টের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মিউকোএপিডার্মাল কার্সিনোমা। এটা এই জন্য জানা লাগবে যে হঠাৎ করে আপনাকে দিল যে একজনের, ওরা দেখলো যে আপনি পার্সেন্টেজটা আসলে ঠিক মতো জানেন কিনা, ঠিক আছে। তো এখানে দিয়েই দিল যে একজনের এরকম প্যারোটিডে এরকম একটা, মনে করেন ক্যান্সারের মতো বলে হার্ড একটা মাস ফিক্সড, তো এটা কি হইতে পারে, ওখানে মনে করেন সব ক্যান্সারের নামই থাকলো 4টা। সো এখানে হবে মিউকোএপিডার্মা, যেহেতু মিউকোএপিডার্মাটা হচ্ছে সবচেয়ে কমন 30% অফ অল প্যারোটিড ম্যালিগনেন্সি। তো কিন্তু সবচেয়ে মজার সুবিধা হচ্ছে এটাতে কিন্তু মেটাস্টাসিস হওয়ার সম্ভাবনা কম থাকে, মেটাস্টাসিসের সম্ভাবনা কম থাকে। আর সেকেন্ড ওয়ান, এটা একটু খারাপ, নটোরিয়াস, এটা হচ্ছে অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা। অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা খারাপ কারণ এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ ইনভলভ দ্য ফেশিয়াল নার্ভ, যেখানে লেখা আছে পেরিনিউরাল স্প্রেড হয়, মানে ও আশেপাশের নার্ভকে ধরতে পারে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ডিস্ট্যান্ট মেটাস্টাসিস কম, তাহলে বোঝা গেল যে মিউকোএপিডার্মাল কার্সিনোমা যদিও সবচেয়ে বেশি হয়, কিন্তু এইটাতে কিন্তু মেটাস্টাসিস হওয়ার সম্ভাবনা কম। বাট অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা এটা খারাপ, এটাতে ব্যথা হয়। কেন ব্যথা হয়? কারণ ও হচ্ছে পেরিনিউরাল ইনভেশন করে, যার ফলে ও ফেশিয়াল নার্ভকে ধরে ফেলে, আর যার এবং এটা কিন্তু মেটাস্টাসিসও বেশি হয়। মিক্স টিউমার এটাও আসলে খুব যে না, মিক্স টিউমারটা সাধারণত যদি প্রিভিয়াস কোনো বিনাইন প্যারোটিড লিশন থাকে সেখানে হইতে পারে। সো এইখান থেকেও কিন্তু কথা আসতে পারে যে আগে হয়তো বা ওর প্লিওমরফিক অ্যাডিনোমা ছিল, এখন তার আবার ওখানে ম্যালিগনেন্সি হয়েছে। তাহলে আগে একটা বিনাইন টিউমার ছিল, এখন যদি সেখানে ম্যালিগনেন্সি হয়, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে একটা মিক্সড টিউমার। ওকে, এটা একটা মিক্সড টিউমার। অ্যাডিনোকার্সিনোমা হইতে পারে, যেহেতু প্যারোটিডের মধ্যে তো গ্ল্যান্ডুলার সেল আছেই, অ্যাডিনোকার্সিনোমা হতে পারে। তো অ্যাডিনোকার্সিনোমাতে কিন্তু নোডাল মেটাস্টাসিস হয়, মানে এটা লিম্ফ নোডকে ধরে, তাহলে মাথায় রাখবেন ওইখানে ওয়ার্ডিনস টিউমার পেয়েছিলাম যেখানে লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন এবং নোডাল ইনভলভমেন্ট ছিল। আর কার্সিনোমার ক্ষেত্রে অ্যাডিনোমা বললাম যেটা লিম্ফ নোডকে বেশি ইনভলভ করে। তাহলে এরকম যদি থাকে যে ওর প্যারোটিড সোয়েলিং, হার্ড একটা সোয়েলিং, একই সাথে ওর সার্ভাইকাল লিম্ফ নোড সোয়েলিং আছে, তাহলে এটা হলে কিন্তু আমি চিন্তা করবো এটা অ্যাডিনোকার্সিনোমা। সো এখানে কিন্তু মেটাস্টাসিসও বেশি হয়। তাহলে অ্যাডিনয়েড সিস্টিক এবং অ্যাডিনো এই এ দিয়ে শুরু, এদিকে কিন্তু মেটাস্টাসিস বেশি হয়, তাহলে এটা মাথায় রাখতে হবে। লিম্ফোমা, তাহলে লিম্ফোমা কার সাথে সম্পর্কিত থাকবে? ইন অ্যাসোসিয়েশন উইথ ওয়ার্ডিনস টিউমার। তাহলে বোঝাই গেল যে ওয়ার্ডিনস টিউমার যদি থাকে এটা লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হয় এবং প্যারোটিড লিম্ফোমাও হইতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। এটা একটা লার্জ রাবার রিলেশন। তাহলে ম্যালিগনেন্ট ব্যাপারটা বোঝা গেল যে সবচেয়ে কমন মিউকোএপিডার্মা, কিন্তু এটা সবচেয়ে ভালো, এটা নিয়ে খুব প্যারা নাই। কিন্তু অ্যাডিনয়েড সিস্টিক এটা খারাপ কারণ এখানে ব্যথা হয়, বিকজ এখানে পেরিনিউরাল ইনভেশন হয়। মিক্সড টিউমারটা প্রিভিয়াসলি যদি কারোর কোনো বিনাইন টিউমার থাকে সেইটার উপর দিয়ে মিক্সড টিউমার হয়, ঠিক আছে। অ্যাডিনোকার্সিনোমা এটা কিন্তু লিম্ফ নোডকে ধরে, এটা একটা জিনিস জানলাম। এবং লিম্ফোমা হয় সাধারণত প্রিভিয়াসলি ওয়ার্ডিনস টিউমার থাকে বা ওয়ার্ডিনস টিউমারের সাথে অ্যাসোসিয়েটেড লিম্ফোমা থাকতে পারে। ডায়াগনোসিসের জন্য কি কি করা লাগবে? ওই যে আমরা প্রথমে এক্সরে এবং সাইলোগ্রাম এগুলো করে দেখতে পারি কোনো রকম অবস্ট্রাকশন আছে কিনা, এফএনএসি করতে পারি, তারপরে কিন্তু আমি সিটি স্ক্যান করতে হবে আমাকে, সিটি স্ক্যান করতে হবে স্টেজিং এর জন্য।
আর ট্রিটমেন্টের ক্ষেত্রে ওই যে বিনাইন ডিজিজের জন্য সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করব, আর ম্যালিগনেন্ট হলে রেডিক্যাল প্যারোটিডেক্টমি করতে হবে, হিসাব সোজা, এবং সেই সাথে কেমো রেডিও এগুলো দিতে হবে। আচ্ছা, এইবার আমি যেই অংশটা বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন বেশ রেগুলারই আসে। সেটা হচ্ছে প্যারোটিডে আর কি কি কারণে প্যারোটিড ডিসঅর্ডার হতে পারে। এর মধ্যে 3টা জায়গার নাম আছে, একটা হচ্ছে এইচআইভি, একটা জোগ্রেন সিনড্রোম, একটা হচ্ছে সার্কয়েডোসিস। তাহলে সার্কয়েড, জোগ্রেন এবং এইচআইভি, দেখেন এই 3টাতেই কিন্তু বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং হয়, ঠিক আছে? তো এই 3টাতেই বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং হয়। আরেকটা জায়গায় বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং হয়, একটা বিনাইন ডিজিজ, কোনটাতে সেটা? বিনাইন টিউমার কোনটাতে বায়োল্যাটারাল হয় মনে আছে? হোয়াট ইজ কারেক্ট? আপনারা তো কিছু হলেও শুনতে পারতেছেন। আসলে গলা ভেঙে গেছে বলে আমি খুব ক্লিয়ারলি বলতে পারছি না, আমার সেজন্য খুব সন্দেহ লাগতেছে যে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে, এইবার তাহলে বায়োল্যাটারাল তাহলে একটা ওয়ার্ড ডিস পাইলাম, সাথে আর 3টা পাইলাম, সেটা হচ্ছে এইচআইভি, জোগ্রেন এবং সার্কয়েডোসিস। এদের মধ্যে বেসিক পার্থক্য কি? এইচআইভি তে মনে করবেন এইটাতে একটা ইমিউনো সাপ্রেশন থাকবে, তাই না? তাহলে ইমিউন সাপ্রেশনের ব্যাপার স্যাপার থাকবে, হয়তো বা ওর একটা রিস্ক ফ্যাক্টর, হয়তো বা ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স থাকতে পারে, অথবা ওর হোমোসেক্সুয়াল থাকতে পারে, বা মাল্টিপল সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল পার্টনার, এই ধরনের 7-17 এগুলো থাকতে পারে, ঠিক আছে? তো এইচআইভির একটা একটা ইন্ডিকেশন আপনারা মেরে দিল মনে করেন। তাছাড়া এখানে কিন্তু একটা সিমেট্রিক্যাল সোয়েলিং হবে এবং বায়োল্যাটারাল সিস্টিক সোয়েলিং থাকবে, এটা হচ্ছে কথা। এইচআইভিটা আসলে খুব একটা ঝামেলা হবে না, এইচআইভিটা বুঝতে আপনাদের। জোগ্রেন সিনড্রোম এখানে এমন একটা সিনড্রোম যেখানে হচ্ছে সব ধরনের গ্ল্যান্ডে সিক্রেশন কমে যায়, রিডিউস সিক্রেশন হয়। সিক্রেশন রিডিউস হলে কি হবে দেখেন, এখানেও কিন্তু বায়োল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হবে, সাথে জেরোস্টোমিয়া, মানে মুখটা শুকনো হয়ে থাকবে। জেরোস্টোমিয়া হচ্ছে ড্রাই মাউথ, এবং কেরাটোকনজাংটিভাইটিস সিকা, মানে ড্রাই আই হবে, ড্রাই মাউথ হবে, ড্রাই আই হবে। এখানে কিন্তু বায়োল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হবে, ঠিক আছে? সো নন টেন্ডার একটা প্যারোটিড এনলার্জমেন্ট হইতে পারে, এবং এখানে কিন্তু সাবসিকুয়েন্ট লিম্ফোমা হইতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন যে দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ সাবসিকুয়েন্ট লিম্ফোমা। আচ্ছা, তো গেল তাহলে জোগ্রেনে বুঝলাম যে ড্রাই মাউথ, ড্রাই আই থাকতে পারে, এবং এখানে হচ্ছে লিম্ফোমা হওয়ার সম্ভাবনা থাকে। সার্কয়েডোসিসে কি হয়? সার্কয়েডোসিসে মূলত কিন্তু এটাও বায়োল্যাটারাল হয় এবং গ্ল্যান্ডটাও নন টেন্ডার থাকে। এইখানে কিন্তু এই শুকনা মুখ থাকতে পারে, জেরোস্টোমিয়া থাকতে পারে, বাট এখানে ড্রাই আইয়ের কথা নাই, সো ড্রাই আই থাকে না, বুঝলাম। আরেকটা জিনিস, এখানে কিন্তু ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে। তাহলে বুঝলাম যে ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট যদি থাকে, সাথে মুখটাও শুকনা আছে, সাথে বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং, ইট গো ফর সার্কয়েডোসিস। যদি জোগ্রেন, ড্রাই আই, ড্রাই মাউথ, মাল্টিপল কেসে এরকম বলে এবং সাথে বায়োল্যাটারাল, তাহলে গো ফর জোগ্রেন। আর যদি এইচআইভির কথা লেখা থাকে সাথে, বোঝা যায় যে ও ইমিউনোসাপ্রেসিভ, বারবার জ্বর আসতেছে, সর্দি হইতেছে, অথবা ও একটা ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, তাহলে কিন্তু আমরা চলে যাব এইচআইভিতে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখলে আশা করা যাচ্ছে বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এবার হচ্ছে নোজ এবং সাইনাসের টিউমার গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ না, এটা মাঝে মাঝে এটা বিভিন্ন সময় আমরা পড়ে ফেলছি। তারপর একটা কথা আমরা বলি যে আমাদের প্যারানেজাল সাইনাস গুলোতে আমার লাইনিং এপিথেলিয়ামটা কি? শিডিওস্ট্রেটিফাইড, তাই তো? মানে ওইটা রেসপিরেটরি এপিথেলিয়াম, তাই তো? শিডিওস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম যেটা। সো মাথায় থাকলো যে এখানে যদি কোনো টিউমার হয়, তাহলে কলামনার এপিথেলিয়ামে টিউমার হলে সেটার নাম কি? বিনাইন হলে অ্যাডিনোমা অথবা অ্যাডিনোকার্সিনোমা। বিনাইন হলে অ্যাডিনোমা। তাহলে মাথায় জিনিসটা রেখে দিলাম। হঠাৎ করে যদি বলে প্যারানেজাল সাইনাসে অ্যাডিনোকার্সিনোমা, তখন অনেকে মনে করতে পারে যে এপিথেলিয়াম, সেখানে অ্যাডিনোকার্সিনোমা, আমি তো বুঝতে পারছি না। সো এখানে ওইটাও আমাদের কোরিলেট করতে হবে সব ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে বুঝলাম যে বিনাইন টিউমার, এখানে অ্যাডিনোকার্সিনোমা হতে পারে। তো সিম্পল প্যাপিলোমা, যেটা আসলে নর্মাল যে পলিপগুলো হয় সেগুলো হলে আমরা এক্সিশন করে দিব। ট্রানজিশনাল সেল প্যাপিলোমা নামে একটা সিচুয়েশন আছে এখানে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই প্যাপিলোমাটা কিন্তু এখানে কিন্তু মেটাপ্লাসিয়া হয়েছিল প্রথমে, ঠিক আছে? মেটাপ্লাসিয়া হয়ে ট্রানজিশনাল সেল হয়ে গেছে, সেখান থেকে প্যাপিলোমা হয়েছে। এবং এইটা কিন্তু একটা দিক খারাপ, সেটা হচ্ছে এখানে কিন্তু লোকাল স্ট্রাকচারে ইরোশন হয়। তো লোকাল স্ট্রাকচার কোথায় কি আছে? মনে করেন ম্যাক্সিলারি সাইনাস,
এই নিচে ম্যাক্সিলারি বোন, এই যে দাঁত আছে, এই দুই সাইডে দুটো ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে। তো এই সাইনাসের মধ্যে মনে করেন যে ট্রানজিশনাল সেল প্যাপিলোমা হয়েছে, এরকম প্যাপিলোমা হয়েছে, সে কিন্তু ম্যাক্সিলারি সাইনাসটাকে ক্ষয় করে দেবে, যার জন্য অনেক সময় কিন্তু ম্যাক্সিলেক্টমি করা লাগতে পারে, টোটাল ম্যাক্সিলেক্টমি করা লাগতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। ট্রানজিশনাল সেল প্যাপিলোমা হলে উই মে নিড পার্শিয়াল অর টোটাল ম্যাক্সিলেক্টমি, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এখানে প্লিওমরফিক অ্যাডিনোমা এখানেও হইতে পারে, জাস্ট নামটা জানেন, সার্জিক্যাল এক্সট্রাকশন করে দিতে পারি। এবার আবার ওখানে যেই প্যারানিজাল সাইনাসের যে বোনস গুলো আছে সেখানে কিন্তু অস্টিওমা হইতে পারে। মূলত অস্টিওমাটা কোথায় হয়? ফ্রন্টাল সাইনাসে হয়, সবচেয়ে বেশি হয় ফ্রন্টাল সাইনাস। এইটুকু জানলেই হবে যে অস্টিওমা হইতে পারে। কোথায় হতে পারে? অস্টিওমা হইতে পারে হচ্ছে ফ্রন্টাল সাইনাসে, ঠিক আছে। আর অনেক সময় হচ্ছে ইথময় সাইনাসে নেজাল পলিপ হয়, ইথময় সাইনাসে। তাহলে যদি পলিপ হয়, নর্মাল পলিপ যেগুলো, সেগুলো ইথময় সাইনাসে হয়। জাস্ট এই নামটুকু জানলেই হবে, এখান থেকে তেমন কিছু জানার প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে বুঝলাম কি যে সিম্পল প্যাপিলোমা গুলো হইতে পারে, ট্রানজিশনাল সেল প্যাপিলোমা হইতে পারে যেটা মেটাপ্লাসিয়ার মাধ্যমে হয়, এবং এটা যদি হয় ওইটা ইরোশন করে, যার ফলে ম্যাক্সিলেক্টমিও করা লাগতে পারে। এইটাই হচ্ছে আমাদের একটা ব্যাপার। আর অস্টিওমাটা সাধারণত ফ্রন্টাল সাইনাসে হয়, আর নেজাল পলিপটা সাধারণত ইথময়েড সাইনাসে হয়। ম্যালিগনেন্ট ডিজিজ আমরা খুব আগে থেকে জানি যে অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য প্যারানেজাল সাইনাস, এটার সাথে একটা অকুপেশনাল হ্যাজার্ড, তাই না? কোন অকুপেশনে হয় এটা? এখানে মারুফা আপু, প্যারানেজাল সাইনাসে অ্যাডিনোকার্সিনোমা কোন অকুপেশনে হয়? মানে যে কাঠের কাজ করে, তাই না? উড ডাস্ট যারা এক্সপোজার আছে তাদের, কারেক্ট। আর আরেকটা আছে সেটা হচ্ছে নেসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিও কার্সিনোমা আছে একটা, তাই না? নেসোফ্যারিঞ্জিয়াল, ওইটা কাদের হয়? নেসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার যেটা, সেটা কাদের হয়? ইয়েস, এটা কিন্তু এশিয়া চায়না মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল এজ এপস্টাইন বার ভাইরাস ইনফেকশনের জন্য হতে পারে, তাই না? একটা জিনিস আমি আপনাদেরকে বলি, মনে করেন যে আমার একটা নোজে মনে করেন এখানে ম্যাক্সিলারি সাইনাস আছে, মনে করেন এই ল্যাটারাল সাইড থেকে ক্যান্সারটা তৈরি হলো, হয়ে এই পুরো জায়গাটায় আমার অ্যাডিনোকার্সিনোমা হয়ে গেছে। এই যে ম্যাক্সিলারি বোন, এখানে উপরের চোয়ালের দাঁতগুলো আছে, হ্যাঁ। তাহলে এইটা কোথা থেকে? এই ক্যান্সারটা কিন্তু এখান থেকে নিচে যেতে পারে, এখান থেকে আবার উপরে যেতে পারে, তাই না? তাহলে ম্যাক্সিলারি সাইনাসের উপরেই কিন্তু মোটামুটি বেজ অফ দ্য স্কাল ফুটা করে মাথার মধ্যে চলে যাবে। সো এইখানে কিন্তু কি কি হইতে পারে দেখেন, এখানে লুজ টিথ হইতে পারে, মানে নিচে আবার উপরে যায় কিন্তু ক্রেনিয়াল নার্ভ পালসি করতে পারে, ওখানে মানে ব্রেইনের ভিতরে যায় আপনার রেজড আইসিপি করতে পারে, এই সমস্যাগুলো করতে পারে। তো এখানে ওই কথাই আছে যে সায়েন্স অফ ম্যালিগনেন্সি হলে লুজ টিথ পাবো, ক্রেনিয়াল নার্ভ পালসি পাবো, লিম্ফোডেনোপ্যাথি পাবো, এই জিনিসগুলো পাবো। সো এটাই। আর এপস্টাইন বার ভাইরাসের সাথে ম্যালিগনেন্ট ডিজিজ রিলেটেড এইটুকু জানলেই হবে, খুব বেশি জানার প্রয়োজন নাই এখানে। ম্যাক্সিলারি সাইনোসাইটিস, এইগুলো আমরা জানি যে সাইনোসাইটিস খুব কমন একটা রোগ, এটা অনেকটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে জড়িত। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে যদি জড়িত হয়, তাহলে এটা কোন ব্যাকটেরিয়া দিয়ে করবে? এটা কি স্টাফিলোককাস অরিয়াস দিয়ে করবে সাইনোসাইটিস? না, করবে না। কাদের দিয়ে করবে? যারা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, যেমন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোককাস নিউমোনি, ঠিক আছে, এইগুলো দিয়ে। স্ট্রেপ্টোককাস নিউমোনি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, যারা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে তাদের নিয়ে করবে। তো এখানে আসলে আমার স্টাফি নোজ হয়, তারপরে হচ্ছে হেডেক হইতে পারে, তাই না? এই জিনিসগুলো হবে, ডিসচার্জ হতে পারে, পেইন হতে পারে, হেডেক হতে পারে, টুথেক হতে পারে। তো এই জিনিসগুলো একটু জেনে রাখবেন। এবং এই সাইনোসাইটিস হইলে আমার ইনভেস্টিগেশন কি জানেন? ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান। আগে ম্যাক্সিলারি সাইনোসাইটিসে ওই যে এক্সরে, পিএনএস, ওএমভি এগুলো করতে, আসলে এগুলো এখন নাই। সাইনোসাইটিস হলে এটার ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান, ঠিক আছে। সো এইখানে ওই ফ্রন্টোইথময়েডাল সাইনোসাইটিসের ক্ষেত্রে দেখেন সিটি স্ক্যানিং ইজ দ্য ইমেজিং মডালিটি অফ চয়েস। সো একই ক্ষেত্রে ম্যাক্সিলারি সাইনোসাইটিস ক্ষেত্রে যে কোনো সাইনোসাইটিস হলে এটার মডালিটি অফ চয়েস হচ্ছে এখন সিটি স্ক্যান। আলটিমেটলি অ্যান্টিবায়োটিক্স দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এটা আর কিছু না। অনেক সময় ওই আপনার সাইনাসটা ওয়াশ আউট করা যেতে পারে, বাট মেনলি ম্যানেজমেন্ট উইথ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্ড মোর সিভিয়ার কেস রিকোয়ার সার্জিক্যাল ড্রেনেজ, ওই যে ফেস নাকি কিছু অপারেশন আছে না, ইএনটির আমার মনে নাই এখন, তো এগুলো করতে পারি, তাই না? কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে হবে, ঠিক আছে? আরেকবার বলতেছি, আর যেহেতু আমার গলাটা খুব ক্লিয়ার না, আমার ধারণা আপনারা অনেক কিছু কথা নাও বুঝতে পারেন। এইবার কিন্তু একটা মজার জিনিসে আসবো, সেটা হচ্ছে এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস মানে কি? সোজা কথা হচ্ছে আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে।
এই নাকের সরি ল্যাটারাল ওয়ালে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে কেসেলব্যাকস প্লেক্সাস, তাই না? কেসেলব্যাকস প্লেক্সাসে 5 জায়গা থেকে আর্টারি আসে, 5টা জায়গা থেকে আর্টারি এসে একসাথে অ্যানাস্টোমোসিস হয়। কারা কারা আসতেছে? সুপিরিয়র ল্যাবিয়াল আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারি, স্ফেনোপ্যালাটাইন আর্টারি, পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি এন্ড অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ফেনোপ্যালাটাইন আর্টারি। তাহলে স্ফেনোপ্যালাটাইন আর্টারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ব্রাঞ্চটা থেকেই মূলত এপিস্টেক্সিসটা হয়, ঠিক আছে? তাহলে স্ফেনোপ্যালাটাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ব্রাঞ্চটা থেকেই সাধারণত এপিস্টেক্সিসটা হয় এবং ইট ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, তাই না? ম্যাক্সিলারি আর্টারির একটা ব্রাঞ্চ এটা। ম্যাক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ? এটা তো এক্সটার্নাল ক্যারোটিডের, এটা হচ্ছে ওই টার্মিনাল ব্রাঞ্চ, তাই তো? এখান থেকে আসছে। তাহলে স্ফেনোপ্যালাটাইন আর্টারির ব্যাপারটা বোঝা গেল যে এটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মোস্ট অফ দ্য কেসে ব্লিডিং গুলো হয়, ঠিক আছে? এইবার হয়তো বা একজন ব্লিডিং নিয়ে আসলো আমাদের কাছে, ঠিক আছে? এখানে ক্লাসিফিকেশন বলছে ইডিওপ্যাথিক কিন্তু 75% ক্ষেত্রে, তাছাড়া হাইপারটেনশন, অ্যান্টিকোয়াগুলেন্ট, ট্রমা এগুলোর জন্য হতে পারে, এগুলো আপনারা এমনি পারবেন। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি জাস্ট লাইন বাই লাইন আমি বলি যে আসলে কি কি করতে হবে। মনে করেন একজন আপনার কাছে এপিস্টেক্সিস নিয়ে আসলো, এপিস্টেক্সিস নিয়ে আসছে, প্রথমে আমি তাকে একটা আপরাইট পজিশনে বসাই দিব, সিট আপরাইট, তাহলে কি হবে যে তাহলে হচ্ছে এই এই আমাদের যে কনজেশনটা চলে যাবে উপরের থেকে, ওই ভেনাস ড্রেনেজটা বেশি উপরে যাইতে পারবে না, আলটিমেটলি আর্টারিয়াল ফ্লোটাও কমে যাবে। সো এটা আমাদের চিন্তা যে আপরাইট করে বসাই দিব, তাহলে ব্লিডিং একটু হলেও কমবে। এইবার আপরাইট করে বসানোর পর এবার প্রেসার প্রয়োগ করব, প্রেসার দিব, চেপে ধরলাম নাকের জায়গাটা, ঠিক আছে? কাজ হচ্ছে না। এইবার আমরা তারপরে করব সিলভার নাইট্রেট সোকড গজ লাগাবো। ওই জায়গায় কি লাগাবো? সিলভার নাইট্রেট সোকড গজ, সিলভার নাইট্রেট। কারণ কি? আচ্ছা, আপনারা কি কেউ ইয়া পড়ছেন কি জানো? ওইটা অবশ্য এই যে ফাইলেরিয়াসিস হইলে অনেক সময় কিন্তু ইয়া হয়, যে মানে কিডনির সাথে অনেক সময় লিমফ্যাটিক একটা ফিস্টুলা হইতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের সাথে কিন্তু কাইলিউরিয়া আসতে পারে, বা এইসব ক্ষেত্রেও কিন্তু সিলভার নাইট্রেট দিতে হয়, ঠিক আছে? তাহলে সিলভার নাইট্রেটের একটা কাজ, মূলত এটার কাজ হচ্ছে কেমিক্যাল কটারাইজেশন। মানে এটা হচ্ছে কেমিক্যালি ওই জায়গাটা হচ্ছে রক্ত পড়াটা বন্ধ করে। ওকে, সিলভার নাইট্রেটের কাজ হচ্ছে কেমিক্যাল কটারাইজেশন। সো এটা আমার প্ল্যান যে কেমিক্যাল কটারাইজেশন যদি না হয় তাহলে আমি এবার নেজাল প্যাক দিব, নেজাল প্যাক দিব। এটা অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র দুই ভাবে দিতে পারি। প্রথমে অ্যান্টেরিয়র দিব যেটা সোজা, নাইলে পোস্টেরিয়র দিব। কাজ হলো না তাহলে আমরা এন্ডোস্কোপি কটারাইজেশন করব। এন্ডোস্কোপি করে আমি দেখে নিয়ে কটারাইজেশন করব। ওকে, আর লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট একটা ব্যাপার আছে, সেটা যদি কোনো কিছুতে কাজ না হয়, রোগীকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমরা কিন্তু যেই দিক থেকে ব্লিডিং হচ্ছে ওই দিকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি লাইগেশনও করতে পারি। সো ইউনিল্যাটারাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি লাইগেশন করতে পারি। যদি এই পর্যন্ত আপনাদের প্রশ্ন থাকবে না, আমি যা জানার জন্য বললাম এটা। ওকে, তাহলে বোঝা গেল প্রথমে বসাই দিলাম, একটু চাপ দিলাম, তারপরে সিলভার নাইট্রেট ঢেলে দিলাম নাকের মধ্যে যাতে কটারাইজেশন হয়ে যায়, হলো না। এবার নেজাল প্যাক দিলাম, তাও হলো না। এন্ডোস্কোপি কটারাইজেশন করব, তাও যদি না হচ্ছে তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বেঁধে দেবো এক সাইডে, কারণ আমরা জানি যে দুই সাইডে কোলাটেরাল সার্কুলেশন আছে, দরকার হয় না, ঠিক আছে? ওকে, এইবার কানের ব্যাপারে আসি আমরা। কানের ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে আমরা জানি। অটাইটিস এক্সটার্না হতে পারে, অটাইটিস মিডিয়া হতে পারে। তো অটাইটিস এক্সটার্না কি জিনিস? এক্সটার্না মানে হচ্ছে এই যে কানের বাইরে থেকে শুরু করে একেবারে মিডিল ইয়ারের আগ পর্যন্ত, এই কানের পর্দার আগ পর্যন্ত যে জায়গাটা, এটা হচ্ছে এক্সটার্নাল অটাইটিস, কি যেন বলে এটাকে, এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, তাই না? তাহলে এইখানে যদি কোনো ইনফেকশন হয় সেটা হচ্ছে অটাইটিস এক্সটার্না। এটা হইতে পারে অ্যাকিউট। অ্যাকিউট মানে হচ্ছে হঠাৎ করে কোনো বয়েল হয়েছে মনে করেন, কারণ কি এখানে কিন্তু বয়েল হইতে পারে, আমরা জানি এখানে হেয়ার ফলিকল আছে, সেখানে কিন্তু বয়েল হইতে পারে। সো বয়েল ইন দ্য এক্সটার্নাল অডিটরি মিয়াটাস হলে প্রচন্ড কানে ব্যথা করবে। বুঝবো কেমনে? কান টানলে ব্যথা করবে।
তাহলে যদি দেখি যে প্রচন্ড ব্যথা এবং কান টানলে ব্যথা করতেছে, তাহলে এটা হচ্ছে অ্যাকিউট অটাইটিস এক্সটার্না, এবং এটার জন্য কিন্তু আমাকে টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে? এটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখানে অনেক সময় ডেব্রাইভমেন্ট করা লাগলেও লাগতে পারে। তাহলে এইটা হচ্ছে অ্যাকিউট অটাইটিস এক্সটার্না। তাহলে বোঝা গেল অ্যাকিউট অটাইটিস এক্সটার্না কেন হচ্ছে? বয়েলের জন্য। বয়েল কোথায় হচ্ছে? এখানকার হেয়ার ফলিকল গুলাতে। এবং এটা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, প্রচন্ড ব্যথা, কান নাড়াইলেই ব্যথা করছে, এটা হচ্ছে পেশেন্ট এটা নিয়ে আসবে আমাদের কাছে। আর ক্রনিক অটাইটিস এক্সটার্না যেটা, এটা হচ্ছে ক্রনিক কন্ডিশন, আসলে কখনোই এত অ্যাকিউট সিন বা প্রচন্ড ব্যথা এগুলো হয় না। সো এইটাতে কিন্তু একটা কম্বাইন্ড একটা ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন থাকে, এখানে একটা কম্বাইন্ড স্ট্যাফাইলোকক্কাল এবং ফাঙ্গাল ইনফেকশন থাকে। এই ক্ষেত্রে কিন্তু ক্রনিক ডিসচার্জ থাকতে পারে, হিয়ারিং লস থাকতে পারে অনেক, বাট সিভিয়ার পেন ইজ রেয়ার, ঠিক আছে? সিভিয়ার পেন সাধারণত হয় না। তো এইটা আসলে আসবে না, ক্রনিক অটাইটিস এক্সটার্না ইজ ভেরি রেয়ার, এটা পরীক্ষা আসলে বোঝাও কঠিন, সো এটা নিয়ে তো ঝামেলা নাই। তো এখানে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল দুইটাই দিতে হবে। এবার আমরা আসবো অটাইটিস মিডিয়াতে। অটাইটিস মিডিয়া আছে দুইটা, একটা আছে অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া এবং ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তো এইটার জন্য আমাকে আসলে এই মুহূর্তে একটা কানের ভেতরের অংশ আঁকা দরকার। সেটা হচ্ছে, মনে করেন এইটা কানের পর্দা আগে, ঠিক আছে? মিলিয়াস ইনকাস স্টেপিস, তার মধ্যে এই জায়গাটা একটু ডিপ্রেসড, ফর দ্যাট রিজন এটা হচ্ছে একটা ফ্ল্যাসিড পার্ট, এটার নাম পার্স ফ্ল্যাসিডা, তাই তো? এইটার নাম পার্স ফ্ল্যাসিডা, আর এইটার নাম পার্স টেন্সা, ঠিক আছে তো না? এখন মনে করেন যে যদি কোনো কারণে কানের ভেতরে মিডিল ইয়ার, মনে করেন এদিক দিয়ে এক্সটার্নাল অডিটরি মেটাস আর ওইদিকে মিডিল ইয়ার, তাই না? ওইদিকে মিডিল ইয়ার। সো এই কানের মধ্যে মনে করেন যে ইনফেকশন হয়ে, মনে করেন পাসি তৈরি হয়েছে, যেইটা পার্স টেন্সার উপর চাপ দিচ্ছে। পার্স টেন্সারটা এমনি টেন্স, তারপরে যখন টার্স এখানে এখানে যখন মনে করেন চাপ দিবে, তখন কিন্তু সিভিয়ার পেইন হবে, তাহলে যখন যখন কোনো একটা ইনফেকশন হয়ে পার্স টেন্সাকে চাপ দেয়, তখন একটা সিভিয়ার পেইন হয়। এটা কিন্তু ভালো, পেইন হলে আপনি ডাক্তারের কাছে যাবেন, তখনই ওষুধ খাবেন, ভালো হয়ে যাবেন। অথবা কি হতে পারে, একটু ডাক্তারের কাছে গেলেন না, সময় বেশি চলে গেল, এই জায়গাটা ফুটা হয়ে যেতে পারে, ফুটা হয়ে কিন্তু ডিসচার্জ আসতে পারে। তাহলে সিভিয়ার পেইন অথবা ডিসচার্জ নিয়ে যদি আসে, তারপরে আমি অটোস্কোপি করে দেখলাম ওর কানের পর্দা ফুটা হয়ে গেছে পার্স টেন্সার জায়গাটা, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তো এটা ব্যাপার, সিভিয়ার পেইন এবং সামটাইমস ফিভার থাকবে এবং ডিসচার্জ থাকতে পারে যদি টিম্পারিক মেমব্রেন রাপচার হয়। এটা কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যামোক্সিসিলিন। এইবার কথা হচ্ছে, মনে করেন কোন একটা কারণে আপনার ভাগ্য খারাপ, এইখান দিয়ে প্রেশারটা বিল্ড আপ হয়নি, প্রেশারটা বিল্ড আপ হয়েছে পার্স ফ্ল্যাসিডার এখানে, এইখানে পেইন সেন্সেশনও কম, আপনি টেরও পাচ্ছেন না। তখন কি হবে জানেন? এইটা আস্তে আস্তে ফুলবে, ব্যথা নাই কোনো, আপনি বুঝতেছেন না কিছু, একসময় এটা ফুটা হয়ে যাবে, তারপরও আপনি বুঝবেন না, কারণ মূলত এই এই টাইট জায়গাটা, আমার পার্স টেন্সার যেহেতু ভালো আছে, এ খুব সুন্দর সাউন্ড কন্ডাক্ট করতে পারে, যার ফলে পার্স ফ্ল্যাসিডার এই পারফোরেশনটা আপনি টের পাবেন না। এবার কি হবে, আমরা জানি কন্টিনিউয়াস আমাদের স্কিন শেডিং হয়, তো মনে করেন শেডিং হয় স্কিন, এই এক্সটার্নাল অডিটরি মেটাসে শেডিং হয় স্কিন, এই ফুটা দিয়া মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? মনে করেন ফুটা দিয়ে শেডিং হওয়া এপিথেলিয়াম মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে ঢুকে গেল, সাথে ওয়াক্স আছে, এগুলো মিডল ইয়ার ক্যাভিটিতে ঢুকে যায় একটা জিনিস তৈরি করবে, এরকম এক লেয়ার তৈরি হলো, তারপরে আর এক লেয়ার তৈরি হলো, তারপর আর এক লেয়ার তৈরি হলো। এগুলো কোথায় তৈরি হচ্ছে? মিডল ইয়ারের মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে? মিডল ইয়ারের মধ্যে এগুলো তৈরি হচ্ছে। এইটার নাম হচ্ছে কলেস্টোটোমা, ঠিক আছে? কলেস্টোটোমা কি করবে জানেন? যে আলটিমেটলি এই টেম্পোরাল বোনের মধ্যেই তো ইয়াটা থাকে, তাই না? টেম্পোরাল বোনের মধ্যেই তো অডিটরি মেটাসটা থাকে। তো এইখানে একটা দেখবেন যে ওই আপনারা যদি মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি পড়েন, এটার এক সাইডে দেখবেন যে মাস্টয়েড অ্যান্ট্রাম আছে, তাই না? আপনারা খেয়াল করলে বুঝবেন মাস্টয়েড অ্যান্ট্রাম আছে। তো ওই মাস্টয়েড অ্যান্ট্রামের মধ্যে ঢুকে যায় এই কলেস্টোটোমা, ঢুকে কিন্তু এই যে সেলগুলোর মধ্যে, ডেড সেলগুলোর মধ্যে ব্যাকটেরিয়াও থাকে, প্রচন্ড ইনফেকশন থাকে, আলটিমেটলি মাস্টয়েডটাকে নষ্ট করে ফেলে, মাস্টয়েড অ্যান্ট্রামে ঢুকে মাস্টয়েড বোনটাকে নষ্ট করে ফেলে। আরো কি করতে পারে সে, কিন্তু এই যে উপরেই হচ্ছে আমার কিন্তু মিড ব্রেন, তাই না? উপরেই মিড ব্রেন, উপরে খালি একটা প্লেট আছে, এইটা এই একটা বোন আছে, বোনটার নাম কি জানো? ওই যে আপনার, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ওই যে টিম্প্যানিকে উপরে কি টেরিগট না,
আই এম নট শিওর। তো যাক একটা হালকা বোন আছে, আপনি মনে করেন যে আপনার এয়ার ক্যাভিটির মিডিল আমার যেই এক্সটার্নাল অডিটরি মেয়াটাস এবং মিডিলের উপরেই যেই টেম্পোরাল বোনের যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু অনেক পাতলা, এটা ফুটা হইলেই কিন্তু ও মিডিল এয়ারে চলে যাবে, তাই না? মিডিল এয়ার ও মিড ব্রেনে চলে যাবে, সরি। তো মিড ব্রেনের মধ্যে কিন্তু ইনফেকশন ছড়াই পড়বে, সো আলটিমেটলি ব্রেন অ্যাবসেসও হয়ে যেতে পারে। তাহলে কোলেস্টেরম কিন্তু অনেক খারাপ জিনিস। তাহলে কোলেস্টেরম যদি হয়, সে মাস্টয়েড বোনকে নষ্ট করতেছে, সে ব্রেন অ্যাবসেস করতে পারতেছে, ইভেন সে কিন্তু ফেসিয়াল নার্ভকে নষ্ট করে দিয়ে একেবারে ইভেন সে কিন্তু ভেস্টিবুলার ককলিয়ার নার্ভকেও নষ্ট করতে পারতেছে, ঠিক আছে? সো এই ইনার ইয়ারে ঢুকে, সো ইট ইজ এ বাজে সিচুয়েশন। তো দেখেন, তাহলে ক্রনিক সাপোরেটিভ অটিটিস মিডিয়া যদি কোনো কারণে পার্স ফ্লাসিডাতে হয় তাহলে হয়, সো এটা কিন্তু খারাপ। দোজ উইদাউট কোলেস্টেটোমা হ্যাভ এ পারফোরেশন ইন দ্য পার্স টেন্সা এন্ড দোজ উইথ কোলেস্টেটোমা হ্যাভ পারফোরেশন ইন দ্য পার্স ফ্লাসিডা। তার মানে বোঝা যাচ্ছে যে পার্স ফ্লাসিডাতে যদি হয় তাহলে তার কোলেস্টেটোমা হবেই, এবং কোলেস্টেটোমা যদি হয় তখন কিন্তু ওই মাস্টয়েড বোনের মধ্যে ধরে গেছে, আমি বলছিলাম ফর দ্যাট রিজন আমাদেরকে কিন্তু মাস্টয়েডেক্টমি করতে হবে, মাস্টয়েডেক্টমি। কিন্তু যদি কোলেস্টেটোমা ফর্ম না হয়, শুধুমাত্র পার্স টেন্সাতে একটা পারফোরেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাইরিঙ্গোপ্লাস্টি করতে পারি। মাইরিঙ্গোপ্লাস্টি মানে কি? মাইরিঙ্গোপ্লাস্টি মানে হচ্ছে আমাদের টিম্প্যানিক মেমব্রেনটাকে রিপেয়ার করা, এটাকে মাইরিঙ্গোপ্লাস্টি বলে। তাহলে বোঝা গেল যে যদি কোলেস্টেটোমা ফর্ম না হয়, শুধুমাত্র পার্স টেন্সায় পারফোরেশন থাকে, সেক্ষেত্রে মাইরিঙ্গোপ্লাস্টি করব। আর যদি কোলেস্টেটোমা তৈরি হয়ে যায়, আমি অটোস্কোপি করে দেখি ভেতরে কোলেস্টেটোমা আছে, তখন কিন্তু আমাকে মাস্টয়েডেক্টমি করতে হবে। সো আর উই ক্লিয়ার অন দ্যাট যে আমাদের এখানে এই ব্যাপারটা কি শিওর কিনা, আমরা যে বোঝা গেছে কি ব্যাপার? হাসিবুল আসিফ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় ইন্টারনেটে আমি মাঝে মাঝেই কথা আটকে গেছে, এটা আমার ইন্টারনেটের জন্যই মনে হয় হচ্ছে। ভেরি সরি ফর দ্যাট। অন্য তবে তো কমপ্লেইন করাই দেন। অন্য কারোর কি কোনো সমস্যা আছে, মানে কথা আটকাইছে কারোর? না ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমি আসলে বলিনি, সেটা হচ্ছে এইখানে কিন্তু অটাইটিস এক্সটার্নাতে আরেকটা কাহিনী ঘটে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যালিগনেন্ট অটাইটিস এক্সটার্না। ম্যালিগনেন্ট অটাইটিস এক্সটার্না, ম্যালিগনেন্ট অটাইটিস এক্সটার্না এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে এইখানে কিন্তু আমার ডায়াবেটিস থাকে। সোজা কথা হচ্ছে কয়েকটা জিনিস থাকবে, অটাইটিস এক্সটার্নার মতোই সিভিয়ার পেইনের কথা বলবে, সাথে ওই পেশেন্টের থাকবে হচ্ছে ডায়াবেটিস, এবং পেশেন্টটা ওল্ড এজ থাকবে। ডায়াবেটিস মেলাইটিস থাকবে, পেশেন্ট ওল্ড এজ থাকবে, ঠিক আছে? তাহলে সে একটা বুড়া মানুষ এবং তার ডায়াবেটিস থাকবে, তার প্রচন্ড কানে ব্যথা, কান দিয়ে ডিসচার্জ, এসব কথা আসতে পারে। তাহলে যদি ডায়াবেটিসটাকে গুরুত্ব দেয় তাহলে মনে করবে এটা হবে ম্যালিগনেন্ট অটাইটিস এক্সটার্না, ঠিক আছে? ডায়াবেটিস থাকলে ম্যালিগনেন্ট অটাইটিস এক্সটার্না, এটা কিন্তু স্টাফাইলোককাস দিয়ে ইনফেকশন হয় এখানে আলটিমেটলি। তাহলে কোলেস্টেটোমা ব্যাপারটা বোঝা গেছে না? এটা কিন্তু ইরোড করে মূলত মাস্টয়েড অংশটাকে, টিম্প্যানিক বোনের মাস্টয়েড যে পার্ট আছে ওটাকে নষ্ট করে ফেলে। তাছাড়া এটা কিন্তু ব্রেন অ্যাবসেসও করতে পারে, সো ইট ইজ ভেরি গ্রেভ সিচুয়েশন। তো আমাদেরকে কোলেস্টেটোমা হলে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অটোস্ক্লেরোসিস মানে বোঝাই যাচ্ছে যে আমার যেই কানের ভিতরে ছোট ছোট যেই বোনস গুলো আছে সেগুলোর স্ক্লেরোসিস হয়ে গেছে। স্ক্লেরোসিস মানে কি? সেগুলো জমাট বেঁধে গেছে, মানে ওই যে মিলিয়াস, ইনকাস আর স্টেপিস, এই যে বোনস, এই বোনস গুলো এমন ভাবে একসাথে আটকে গেছে যে আমরা জানি যে বোনস গুলাই কিন্তু নড়ে একটা ভাইব্রেশন তৈরি করে, তাই না? যার ফলে হচ্ছে আমার সাউন্ডের যে সেন্সেশনটা তৈরি হয়, তাই না? এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ওই আমার ককলিয়ার মধ্যে যে অনেকগুলা ওই যে রেসনার মেমব্রেন থাকে না, ওগুলো একটা হেয়ার সেল থাকে, হেয়ার সেল গুলা হচ্ছে নড়াচড়া করে, ওই নড়াচড়া করে সেখান থেকে একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি করে, তাই না? এরকম একটা ব্যাপার ছিল আমার যতদূর মনে আছে, যে কিভাবে আমার হিয়ারিং সেন্সেশনটা তৈরি হয়। সো এই জিনিসটা যখন অটোস্ক্লেরোসিস হয়ে যাবে, মানে আমার কানের বোনসগুলো একসাথে আটকে যাবে, স্ক্লেরোসিস হয়ে যাবে, মানে ক্যালসিয়াম ফর্মেশন হয়ে যাবে এর ভেতরে, তখন কিন্তু এই আমার বোন কন্ডাকশনটা কমে যাবে, আমাকে একটা কন্ডাক্টিভ ডিফনেস হবে, আমার একটা কন্ডাক্টিভ ডিফনেস হবে। ডিফনেস কি কি আছে? কন্ডাক্টিভ, আরেকটা কি আছে? আরেকটা কি আছে তো বলতে পারবেন? কন্ডাক্টিভ ডিফনেস আর একটা সেন্সরি নিউরাল নিউরাল, সেন্সরি সেন্সরি নিউরাল ডিফনেস। তো হ্যাঁ, আমাদের তো, আমরা তো জানি যে সেন্সরি কোনটাতে কি রেনি টেস্ট আছে, ওয়েবার টেস্ট আছে না, এগুলো দেখে বুঝতে পারি যে কন্ডাক্টিভ কিনা সেন্সরি। আসলে এগুলো নিয়ে মনে হয় দরকার নাই, সেজন্য আমি খামাখা যাব না। পার্ট বিতে আপনাদের এটা খুব ভালো করে পড়া লাগবে আলটিমেটলি, ঠিক আছে? সো
কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস হবে, কারণ এখানে কন্ডাকশনের সমস্যা হচ্ছে। আর সেন্সরি নিউরাল কোন জায়গায় সমস্যা? নার্ভে যদি সমস্যা হয়, নার্ভ ইম্পালস কন্ডাক্ট করতে পারতেছে না, কন্ডাক্টিভে কোনো প্রবলেম নাই, তাহলে কি সেটাকে সেন্সরি নিউরাল ডিফনেস বলে। অ্যাকোস্টিক নিউরোমা আমরা খুব ভালো করেই জানি যে এটা একটা টিউমার অফ দ্য ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। এখানে কিন্তু অনেক সময় আমরা কানের টিনিটাস শুনতে পারি, ডেফনেস হইতে পারে আমাদের, এবং এটাতে কিন্তু ভার্টাইগো হইতে পারে। আমরা জানি যে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভের কাজ ব্যালেন্স রক্ষা করা, একই সাথে শুনতে হেল্প করা। সো এখানে ডেফনেস, টিনিটাস যেমন হচ্ছে, আবার ভার্টাইগো হচ্ছে, এইটুকু জানলেই হবে। প্রি অরিকুলার সাইনাস অনেক সময় আসলে কানের ডেভেলপমেন্টের সময় যদি অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট হয়, অনেক সময় কানের জাস্ট সামনেই একটা ছোট সাইনাস থাকে যেখান থেকে ডিসচার্জ আসতে পারে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, ফেশিয়াল নার্ভ পালসি কোথায় কোথায় হয়? সার্কয়েডোসিসে আমরা বলেছি যে সার্কয়েডোসিসে যেহেতু বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং হয়, একই সাথে কিন্তু জেরোস্টোমিয়া থাকতে পারে, এবং এখানে কিন্তু ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে। কলেস্টোটোমাতে আমি বললাম যে কলেস্টোটোমা সবাইকে খেয়ে ফেলে, ও কিন্তু ফেশিয়াল নার্ভকেও খেয়ে ফেলে। এটা ফেশিয়াল নার্ভ বলেন তো যে আমার মিডিল ইয়ারের মিডিয়ালি ফেশিয়াল নার্ভ থাকে, এটা কি আপনাদের মনে আছে? আপনারা একটু ছবিটা একটু দেখেন পারলে, যে যে মিডিল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি গুলো কিন্তু আসে, ঠিক আছে? সো মিডিল ইয়ারের মিডিয়ালি যেহেতু ফেশিয়াল নার্ভ থাকে, তো এই ফেশিয়াল নার্ভটা আসলে টিম্প্যানিক পর্দার মানে বাইরের মানে মিডিয়ালি থাকে, সোজা কথা, ঠিক আছে? টিম্প্যানিক মেমব্রেনের মিডিয়ালি থাকে। সো এই ফেশিয়াল নার্ভটাকেও কিন্তু কলেস্টোটোমা খেয়ে ফেলতে পারে। সো কলেস্টোটোমা ফেশিয়াল নার্ভ পালসি করে। তাছাড়া স্কাল ফ্র্যাকচারে ফেশিয়াল নার্ভ পালসি হয়, কারণ আমরা জানি যে স্টাইলয়েড ফোরামেন দিয়ে আসলে ফেশিয়াল নার্ভটা বের হয়। সো এইখানে কিন্তু বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার ফোরামেন যদি স্টাইলয়েড প্রসেস যদি ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু সেখানে ইয়া হয়ে যাবে, ফেশিয়াল নার্ভ পালসি হবে। তাছাড়া আরেকটা কি হয়, কি ক্যান্সার আছে আরেকটা প্যারোটিডের, কি যেন, দেখি মনে আছে নাকি আপনাদের, যেখানে ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, খেয়াল আছে কারোর? এ দিয়ে শুরু, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, কারেক্ট। অ্যাডেনয়েড সিস্টিকে কিন্তু ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এইবার আমরা আসলে এই অংশটাও খুব ছোট করে বলবো, আমাদের যতটুকু দরকার আছে শুধুমাত্র সেটুকু, ভয়েসের ব্যাপারে, ঠিক আছে? ভয়েস প্রোডাকশন। তাহলে ভয়েস প্রোডাকশনে আমরা জানি যে আমাদের ল্যারিংসকে দুই ধরনের নার্ভ সাপ্লাই দেয়, একটা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটার আরেকটা নাম রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? আর সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটার মনে হয় আরেকটা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা একটা নাম। সো সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এইটা সাপ্লাই দেয় ক্রিকোথাইরয়েডকে, শুধু ক্রিকোথাইরয়েড। ওকে, আর এটা দেয় হচ্ছে আদার মাসলসকে দেয়। একটা জিনিস মনে রাখবেন, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, তাহলে হাই পিচ ভয়েসের সমস্যা হয়, প্রবলেম ইন হাই পিচ। তাহলে কোন একটা সিঙ্গার হাই নোটে গান গেতে পারছে না, বা একজন জোরে চিৎকার দিয়ে হাই পিচে যেতে পারছে না, থাইরয়েড অপারেশনের পর তার ক্রিকোথাইরয়েড মাসল প্যারালাইসিস হয়েছে, অথবা তার সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি হয়েছে, ঠিক আছে? আর কিন্তু যদি হোর্সনেস অফ ভয়েস বলে, অথবা unable to production any sound, এই কথা আসে, তাহলে সেটা হবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে কোনটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের জন্য হচ্ছে শব্দই তৈরি করতে পারছি না, অথবা ফ্যাসা গলা, হাই পিচ করতে পারছি না, হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের জন্য। ওকে, এই অংশটুকু জানলেই হবে আমাদের এখান থেকে। ও টনসিলেক্টমির পরে সেকেন্ডারি হিমোরেজ হইতে পারে, এই জিনিসগুলো জানেন যে আসলে হিমোরেজ কি ধরনের আছে। প্রাইমারি কতক্ষণের মধ্যে হয়? সার্জারির সময় সার্জারির সময়, কারেক্ট। রিঅ্যাকশনারি আপ টু 24 24 আওয়ার্স। hours. কারেক্ট, 24। এটা হচ্ছে ইমিডিয়েট, এটা হচ্ছে উইদিন 24 আওয়ার, আর সেকেন্ডারিটা হচ্ছে 5 to 7 days পর, আসলে 7 দিন পরে মূলত, ঠিক আছে? 7 to 10 মনে হয় বেরিয়ে ছিল। সো 7 দিনের পরে হয়। সেকেন্ডারি হয় কারণ একটাই কারণ, এটা হচ্ছে ইনফেকশন।
আর রিঅ্যাকশনারিটা কেন হয়? ডিসলজমেন্ট অফ দ্য ক্লটের জন্য হয়, প্রেসার কম ছিল পরে প্রেসার বেড়ে গেল, অথবা স্লিপেজ অফ দ্য লাইগেজ, তিনটা কারণের জন্য হতে পারে। আর প্রাইমারি তো আমি তখন কাটলাম, তখন ব্লিডিং হইল, ঠিক আছে। সো এটা হইতেই পারে, টনসিলেক্টমির পরে এটা হইতে পারে, অনেক সময় ইনফেকশন হতে পারে, একটু জেনে রাখেন। তো রিঅ্যাকশনারিটা গুরুত্বপূর্ণ। রিঅ্যাকশনারিটা মনে রাখবেন যে কোথায় কোথায় রিঅ্যাকশনারি হেমোরেজ বেশি হয়। থাইরয়েডে হয়, টনসিলে হয়, রেকটাল সার্জারিতে হয়, প্রোস্টেটে হয়, ঠিক আছে। এগুলো তো বেশি রিঅ্যাকশনারি হেমোরেজ হয়। তাহলে নিচে দুইটা রেকটাল প্রোস্টেট, আর উপরে হচ্ছে থাইরয়েড টনসিল, উপরে দুইটা নিচে দুইটা, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ বেশি হয়। ইনফেকশনের জন্য ইনফেকশনের খোঁজ করে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এটাই আমাদের কাহিনী। হ্যাঁ, আচ্ছা, এইবার কিন্তু আমরা চলে আসলাম আমাদের সহজ জায়গায়। আমার ধারণা আপনারা সবাই এটা মোটামুটি পারেন, সেটা হচ্ছে ব্রেন ইনজুরিতে। হ্যাঁ, ব্রেন ইনজুরি কি আছে? মনে করেন একজন ব্রেন ইনজুরি নিয়ে আপনাদের বা হেড ইনজুরি নিয়ে আপনাদের কাছে আসলো, তাহলে আমরা কি করব? প্রথমেই কিন্তু এটিএলএস প্রিন্সিপাল পালন করতে হবে, মানে এবিসিডিই। তো এই যেহেতু এবিটিএলএস বলছি, এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো এখানে দেখেন কি কি ব্রেন হেমোরেজ হতে পারে সেটার কিছু কথা বলা আছে। তাহলে এটা নিয়ে আমরা এখানেই ছবি দেখেই ব্যাপারটা শেষ করে ফেলি। দেখেন, একটা হচ্ছে এপিডুরাল হেমাটোমা। আমি সবসময় বলি এপিডুরাল মানে কি? এপিডুরাল হচ্ছে এক্সট্রাডুরাল, ডুরামেটারের বাইরে। এই দেখেন, এইটা হচ্ছে ডুরামেটার, ডুরামেটারের বাইরে একটা হেমাটোমা হইছে। এইটা সাধারণত এটা শেপটা হয় লেন্স শেপের, তাই না? লেন্স শেপের হয়, লেন্সের মতো দেখতে। কারণ কি? কারণ হচ্ছে এই দিকটাও আটকানো, এটা হচ্ছে বাই কনভেক্স, এটা সাইজটা হয়। এই দিকটা তো কনভেক্স এমনিই থাকে, আর এই দিকেরটাও ব্লাডের চাপে ওই ডুরাটা একটু সরে যায়, বাই কনভেক্স একটা স্ট্রাকচার তৈরি করে। গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যে সব সময় মনে রাখবেন যে এটা একটা ল্যাটারাল হেড ইনজুরিতে এটা হয়। কোথায় হয়? ল্যাটারাল হেড ইনজুরিতে। ল্যাটারাল হেড ইনজুরিতে মানে মাথার পাশ দিয়ে বাড়ি খেলে হয়। কোন জায়গাটা বেশি সাসেপ্টেবল, ভালনারেবল? টেরিয়ন নামে একটা জায়গা আছে না, যেখানে চারটা বোন একসাথে মিশে, ওই জায়গাটা বেশি ভালনারেবল, কারণ ওইটা নিচেই থাকে কে? মিডল মেনিনজিয়াল আর্টারি। তাহলে বোঝা যাচ্ছে যে ল্যাটারাল হেডে কেউ যদি একটা বাড়ি খায় টেরিয়নের উপর, যার নিচেই চলে যাচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি, তখন সেই মিডল মেনিনজিয়াল আর্টারিটা ছিঁড়ে যায়, এবং মিডল মেনিনজিয়াল যখন ছিঁড়ে যায় তখন তার এক্সট্রাডুরাল হেমাটোমা হয়। সেই হেমাটোমাটা হয় একটা লেন্স শেপে। তাহলে টোটাল কাহিনীটা বোঝা গেল। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমাতে সবসময় লুসিড ইন্টারভাল থাকবে। লুসিড ইন্টারভাল কাকে বলে? লুসিড ইন্টারভাল হচ্ছে দুইটা আনকনশাস পিরিয়ডের মধ্যে একটা কনশাস পিরিয়ড। তাহলে এইটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু এটা না যে সে কনশাস থাকবে তারপরে আনকনশাস হবে আবার কনশাস হবে, নো। এটা হচ্ছে প্রথমে আনকনশাস ছিল, তারপরে কনশাস হয়েছে, তারপরে আবার আনকনশাস হয়ে যাচ্ছে। তার মানে দেখেন, প্রথম বাড়িটা খায়া ও কনকাশন মনকাশনের জন্য ওই দিকের ব্রেনে যে বাড়ি বুড়ি খাইছে, একটা ভেসোভেগাল রিফ্লেক্স হয়েছে, ও একটা আনকনশাস হয়ে গেছিল। তারপরে দেখেন, তারপরে কিন্তু ওই ঝামেলাটা কেটে যেতেই সে কিন্তু সুস্থ হয়ে খাড়া হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই ব্লিডিংটা বাড়তেছে। যখন বাড়তেছে তখন কিন্তু আইসিপিটা বেড়ে গেল, ইন্টারসেলুলার প্রেশারটা বেড়ে গেল। তখন কিন্তু আইসিপি বাড়ার কারণে ও আবার আনকনশিয়াস হয়ে যাচ্ছে। সো এখানে একটা লুসিড ইন্টারভেল আছে। তো এইখানকার ট্রিটমেন্ট কি? যদি স্মল হয় তাহলে আমরা কনজারভেটিভ করতে পারি, আর তা না হলে উই হ্যাভ টু ইভাকুয়েট দ্য ক্লট, সার্জিক্যাল ইভাকুয়েশন অফ দ্য ক্লট। যদি মনে করেন যে আবার আনকনশিয়াস হয়ে গেছে, সাথে সাথে আমাদের ইভাকুয়েশন অফ ক্লট করতে হবে, ঠিক আছে? গেল। তাহলে আমাদের এক্সট্রাডুরাল হেমাটোমা ব্যাপারটা বলো। এবার সাবডুরাল হেমাটোমা। সাবডুরাল, এইটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা। এটা কিন্তু লেন্স না, এটা হচ্ছে বলাই হচ্ছে যে কনকেভ ও কনভেক্স, মানে এই দিকটা কনকেভ, বাইরের দিকটা কনভেক্স, এইরকম একটা শেপের একটা হেমাটোমা হচ্ছে। দেখেন এই যে ছোট ছোট এই যে ভেন গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডুরাল ভেনাস সাইনাসের সাথে সেরিব্রাল যে ভেন গুলা, সেই ভেন গুলার কানেকশন করে। সো এইটার নাম হচ্ছে এমিসারি ভেন। এখন আমাদের যত বয়স বাড়বে তত কিন্তু আমাদের ব্রেনটা ছোট হতে থাকবে, তাই না? কারণ আমাদের ব্রেনে অ্যাট্রফি হবে। যত ব্রেনটা ছোট হবে তত কি এই এমিসারি ভেনগুলোর সাইজ বড় হবে নাকি না? বড় হবে তো? ইজ ইট ক্লিয়ার শাহিনা আপু? জি ভাই। তাহলে যখন এটা যত বড় হবে তত কি এটা সাসেপ্টেবল টু ইনজুরি না? মানে তো তখন একটু আসার খেলে, একটু পড়ে গেলে, একটু মাথায় গুঁতা খেলেই তো এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ইজন্ট ইট? তাই তো।
তাহলে বোঝা যাচ্ছে যে সাবডুরাল হেমাটোমা এটা কিন্তু ওল্ড এজে হয়, এটা ওল্ড এজে হয়। জায়গাটা ভালো আছে, এটা ওল্ড এজে হয়। এই একটা কথা আমি বললাম। তারপরে রোগীটা একটা হিস্ট্রি দিতে পারে, যে রিকারেন্ট ফলের হিস্ট্রি দিতে পারে, যে বারবার সে পড়ে যায়, বারবার সে পড়ে যাচ্ছে, তাহলে বারবার পড়তেছে, বারবার একটু একটু ইনজুরি হচ্ছে, সেখান থেকে একবারে আনকনসিয়াস হয়ে গেল। তার অ্যালকোহল খাওয়ার হিস্ট্রি দিতে পারে, যে অ্যালকোহল খায় মানে কি বারবার মাতাল হয়ে বারবার পড়ে যায়, সোজা কথা এটা। অথবা ক্রনিক ইনজুরির কথা বলতে পারে, যে মাঝে মাঝেই সে ব্যথা ট্যাথা পায় আর কি, এরকম একটা কথা থাকতে পারে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে ওল্ড এজে রিকারেন্ট ফলের কথা বলতেছে, অ্যালকোহল খাওয়ার কথা বলতেছে, ক্রনিক ইনজুরির কথা বলতেছে। এগুলো যদি বলে সেখান থেকে সে হঠাৎ করে আনকনসিয়াস হয়ে গেল, সেখান থেকে আমরা একটা সিটি স্ক্যান করলাম, সেখানে দেখলাম কনকেভ ও কনভেক্স একটা হেমাটোমা, তাহলে সেটা হয়ে গেছে আমার সাবডুরাল হেমাটোমা। সাধারণত যদি ক্রনিক ইনজুরি ক্রনিক ফল বলে, তাহলে এটা ক্রনিক সাবডুরাল হেমাটোমা, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমাকে কনজারভেটিভই দিতে হবে, আলটোলে খুব একটা বেশি ট্রিটমেন্ট নাই। কিন্তু যদি বড় হেমাটোমা হয় সেখানেও কিন্তু ডিকম্প্রেশন করতে হবে, কনজারভেটিভ অথবা ডিকম্প্রেশন। তাহলে বোঝা গেল সবকিছুতে আলটিমেটলি আমাকে দিন শেষে ডিকম্প্রেশন করা লাগতে পারে। এইবার আসি আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড, দেখেন সাবঅ্যারাকনয়েড স্পেসে সাধারণত 85% ক্ষেত্রে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ কেন হয় আপনাদের বলতে হবে। আপনারা এখন আজকে অলমোস্ট লাস্ট ক্লাস অফ ইয়ার এমআরসিএস, সো ইউ হ্যাভ টু টেল। Berry aneurysm. Berry aneurysm, rupture agent হতে পারে। Berry aneurysm is associated with some other diseases, তাই না? যেমন কি কি আছে? পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিডনি ডিজিজ, পলিসিস্টিক লিভার ডিজিজ, এগুলো থাকতে পারে সাথে। তাহলে এগুলো কিন্তু আমাকে থাকতে পারে, হ্যাঁ। তাহলে এটা হয় হচ্ছে 85% কেসে রাপচার বেরি অ্যানিউরিজম। বেরি অ্যানিউরিজম কোথায় থাকে? এটা থাকে হচ্ছে anterior communicating artery of circle of Willis। তাহলে সার্কেল অফ উইলিস এর anterior communicating artery তে একটা অ্যানিউরিজম থাকে। বেরি অ্যানিউরিজম কোথায় থাকে? সার্কেল অফ উইলিস এর anterior communicating artery তে থাকে। তো এটা মাথায় রাখবেন, বেরি অ্যানিউরিজম সার্কেল অফ উইলিস এর anterior communicating artery তে থাকে, এবং এইটা রাপচার হইলেই কিন্তু সাধারণত সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ মানে বোঝা যাচ্ছে যে আমার যত যত জায়গায় সিএসএফ আছে পুরা ব্রেনের আউটলাইন জুড়ে, তাহলে এরকম পুরা ব্রেনের আউটলাইন জুড়ে আমার হচ্ছে হেমাটোমা থাকবে, এবং এক্সরেতে পুরা ব্রেনের আউটলাইনটা একেবারে পুরা রক্ত দেখা যাবে এখানে, ঠিক আছে? এটা যদি আমরা সিটি স্ক্যান করতে না পারি, অনেক সময় লাম্বার পাংচার করেও আমরা বুঝতে পারি। লাম্বার পাংচার করলে সেখান দিয়ে ব্লাড চলে আসবে। আপনারা কেউ লাম্বার পাংচার করে ব্লাড পাইছেন সাবঅ্যারাকনয়েড হেমোরেজে? লাম্বার পাংচার করছেন কেউ? করা লাগে অনেক সময় না, আমরা ইন্টারনেটে জামাত করে লাম্বার পাংচার করতাম। যাকে আপু করছেন নাকি? ভাইয়া পেডিয়াট্রিক্সে করেছি। পেডিয়াট্রিক্সে করছেন। পেডিয়াট্রিক্সটা একটু অনেকে বলে কঠিন, কিন্তু পেডিয়াট্রিক্সের তুলনামূলক সোজা। ওই বড়দের এইগুলো করা একটু গ্যাঞ্জাম আছে, বুঝছেন? ঠিক আছে, লাম্বার পাংচার অনেক সময় করতে হয়, এটাই বলতে চাচ্ছি আমি আসলে, যে অনেক সময় ব্লাড আছে কিনা দেখার জন্য করা লাগে। সিএসএফ যদি ব্লাড থাকে তাহলে ধরে নিতে পারে ইট ইজ এ কেস অফ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। এইখানে রোগী কিন্তু একটা কথা বলে থান্ডার ক্লাপ হেডেক, তাই না? প্রচন্ড মাথা ব্যথা, বিদ্যুতের ঝলকানির মতো। এই কথাগুলো মানে আমি বলছি আগেও আপনাদের সাথে, থান্ডার ক্লাব হেডেক থাকে, ঠিক আছে? তাহলে এই কথাগুলো যদি আসে তাহলে এটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ তাহলে কি ট্রিটমেন্ট দিব আমি? ট্রিটমেন্ট দিব হচ্ছে প্রথমত হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, বিপি কন্ট্রোল করতে হবে। কিভাবে করব? নিমোডিপিন ওষুধ দিয়ে বিপি কন্ট্রোল করব। নিমোডিপিন দিয়ে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে আমাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। নিমোডিপিন দিয়ে আমাকে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। এবং ওই যে একটা অ্যানিউরিজম ছিল, এই অ্যানিউরিজমে আমি দুইটা করতে পারি। একটা হচ্ছে ক্লিপিং করতে পারি, মানে জাস্ট হচ্ছে আমি ওই জায়গাটা কাটবো ওপেন মেথডে, কাটে এই জায়গাটা একটা ক্লিপ মাইরে দিয়ে আসবো, ঠিক আছে? জাস্ট ল্যাপারোস্কোপি ক্লিপের মতো। অথবা এন্ডোস্কোপিক কয়েলিং করতে পারি। মানে এন্ডোস্কোপিক কয়েলিং মানে হচ্ছে আর্টারির ভেতর দিয়ে প্রোব ঢুকাই দিব, আমি প্রোব ঢুকাই দিয়ে এখানে কয়েল দিয়ে আসবো, এখানে একটা কয়েল করে আসবো, সেটার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট লাগানো থাকবে। এইভাবে জিনিসটাকে আমি নষ্ট করে দিতে পারি। তাহলে কি করা যাচ্ছে? এখানে করা যাচ্ছে হচ্ছে এন্ডোস্কোপিক কয়েলিং করা যাচ্ছে অথবা ক্লিপিং করা যাচ্ছে, ঠিক আছে? এই কাজগুলো আমরা করতে পারি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হলে। আর তাছাড়া এগুলোর বেস্ট মডালিটি অফ ইনভেস্টিগেশন ইজ দ্য সিটি স্ক্যান।
আর সাবআরাকনাল হেমোরেজের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানের বাইরে লাম্বার পাংচারও করতে পারি, ঠিক আছে। আর একটা এটা হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ। এটা হচ্ছে কি কথা নাই বার্তা নেই, ব্রেনের ভেতরে এমন ভাবে একটা ইনজুরি হইলো, মনে করেন যে একটা এক্সিলারেশন ডিসিলারেশন ইনজুরি, ব্রেনটা এমন ভাবে নড়ে উঠলো যে ব্রেনের ভেতরে যেই আর্টারিগুলো আছে এগুলো ছিঁড়ে একেবারে ব্রেনের ভেতরে ইরেগুলার শেপের একটা হিমোরেজ হলো, ঠিক আছে, ইরেগুলার শেপের একটা হিমোরেজ হলো, এটা হচ্ছে ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ। ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ যদি হয় তাহলেও কিন্তু আমাকে আলটিমেটলি ইভাকুয়েশন করতে হবে, কারণ এটা অনেক সময় অনেক বেশি ইন্ট্রাসেরিব্রাল প্রেশার রেজ করে দিতে পারে। তো দেখেন এখানে ওই কথাগুলো লেখা আছে, আমি বলছি অলরেডি, তো আমার মনে হয় যে বেশি দুইবার করে বলার কোনো প্রয়োজন নাই। তো একটা জিনিস রাখেন, সেটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ নামে একটা হেমোরেজ আছে, সেটা হচ্ছে ভেন্ট্রিকল গুলোর মধ্যে হেমোরেজ, ল্যাটারাল যে দুইটা ভেন্ট্রিকল আছে ভেন্ট্রিকলের মধ্যে হেমোরেজ হয়, মানে এখানে দুইটা ভেন্ট্রিকল থাকে না, এরকম দুইটা ভেন্ট্রিকল থাকে, ওই ভেন্ট্রিকলের মধ্যে হেমোরেজ আছে। এই হেমোরেজটা সাধারণত কাদের হয়? প্রিম্যাচিউর ইনফ্যান্টদের হয় উইদিন ফার্স্ট 72 আওয়ার্স, এবং এখানে কিন্তু অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস হয়। তাহলে এই জিনিসটা মাথায়, এবং এটার কিন্তু আউটকাম খুবই খারাপ। যদি এইভাবে বলে যে একটা বাচ্চা বা কেবল জন্মাইছে, সে আনকনশিয়াস হয়ে গেছে এবং তাকে সিটি স্ক্যান করে দেখলাম ভেতরে হেমোরেজ আছে, এটা কি হয়েছে? এটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হয়েছে, এবং which occurs within 72 hours। এরকম একটা প্রিম্যাচিউরদের কিন্তু ওই যে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস এরকম একটা জিনিস আমরা পাইছিলাম, এটাও প্রিম্যাচিউরদের হয়। তো এইটা আরেকটা জিনিস, সেটা ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, এটাও কিন্তু প্রিম্যাচিউরদেরই হয়, ঠিক আছে। এই দেখেন এই যে ইন্টারসেরিব্রাল হেমাটোমা হইলে ওই যে ইভাকুয়েট করতে বলছে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা হইছে। আচ্ছা, এইবার আমরা আসবো হচ্ছে কি কি ধরনের ব্রেইন ইনজুরি আছে এইটা থেকে, ঠিক আছে। ব্রেইন ইনজুরি আছে আসলে অ্যাকচুয়ালি দুই রকমের। একটা আছে হচ্ছে ব্রেইন ইনজুরি, একটা আছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, ঠিক আছে। এই ক্ষেত্রে সেকেন্ডারিটা খারাপ, প্রাইমারিটা ভালো। প্রাইমারিটা মনে করেন যে একটা গুতা খাইছে, এখানে একটা গুতা খাইছে, গুতা খায় এখানে যে ব্লিডিংটা হলো বা ইনিশিয়ালি কনকাশনের জন্য আনকনশিয়াস হয়ে গেল, এটা হচ্ছে প্রাইমারি, মানে জাস্ট ডিউ টু দ্য ইনজুরি, যেই তখন যে সমস্যাটা হচ্ছে। পরে দেখা গেল যে 4-5 দিন পর ভেতরে প্রেসার বাড়ছে, এখানে হেমাটোমাটা বাড়ছে, প্রেসারটা এত বাড়ছে যে এইখানে যে টেন্টোরিয়াম সেরিব্রি আছে না, টেন্টোরিয়াম সেরিব্রি মানে টেন্টোরিয়াম একটা মেনিনজেসের ফোল্ড যেটা কিনা সেরেবেলাম থেকে সেরেব্রামকে আলাদা করে। তো এই টেন্টোরিয়াম সেরিব্রির পাশে আঙ্কাস নামে একটা জায়গা আছে, সেইখান দিয়ে একটু সেরেব্রাল হেমিস্ফিয়ার বের হয়ে আসছে, আঙ্কাসটা বের হয়ে আসছে। এই আঙ্কাসটা বের হয়ে এটাকে আঙ্কাল হার্নিয়েশন বলে। অনেক দিন পর 5-7 দিন পর দেখা যাচ্ছে আঙ্কাল হার্নিয়েশন হয়ে গেল, এবং সরাসরি সে ওকুলোমোটর নার্ভের উপর চাপ দেয়, সরাসরি সে মেডুলার উপর চাপ দেয়। তো এর ফলে কিন্তু তখন রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হতে পারে, তারপরে হচ্ছে ওকুলোমোটর নার্ভ পালসি হতে পারে। সো এইটা কিন্তু বেশি খারাপ। সেকেন্ডারিটা মানে ওই প্রাইমারিটার কারণে আস্তে আস্তে আইসিপি বেড়ে পরবর্তীতে অন্য কোনো জায়গায় যদি ব্রেনের কোনো সিমটম দেখা যায়, যেমন আমি ব্যথা পাইলাম মাথার উপরে, কিন্তু 7 দিন পরে আমার ওকুলোমোটর নার্ভ পালসি হয়ে গেল ডিউ টু আঙ্কাল হার্নিয়েশন, তাহলে সেটা কিন্তু বলতেছে সেকেন্ডারি ব্রেন ইনজুরি। ওকে, এই দুটো জিনিস বোঝা গেছে। সো এখন কথা হচ্ছে যে এইটুকুই এর মধ্যে আছে যে কি কি এই সেকেন্ডারি প্রাইমারি কাকে বলে। তো কুশিং রিফ্লেক্সের একটা কথা ছিল যে কুশিং রিফ্লেক্সে কি কি হয়? হাইপারটেনশন হয়, ব্র্যাডিকার্ডিয়া হয়। তাহলে হাইপারটেনশন কেন হয়, ব্র্যাডিকার্ডিয়া কেন হয়, এগুলো কি আপনাদের মনে আছে তো নাকি? হাইপারটেনশন কেন হয়, ব্র্যাডিকার্ডিয়া কেন হয়? কুশিং রিফ্লেক্সে হাইপারটেনশন হয় কারণ হচ্ছে কুশিং রিফ্লেক্স, আমি বললাম যে রেজড আইসিপি হয়ে যায়। আমি কিন্তু এটা আমার ওই ক্লাসে আমি দেখাইছিলাম আপনারা, আমার মনে হয় যে ওই ইয়াতে ছিল, এটা ইমার্জেন্সিতে লাস্ট ক্লাস ছিল এটা, তাই না? তো কেন হাইপারটেনশন হয় কেউ কি জানেন? কেউ বলতে পারবেন কুশিং রিফ্লেক্সে হাইপারটেনশন কেন হয়? হ্যাঁ, সেরেব্রাল পারফিউশন প্রেশার কিছু। ইয়েস, সেরিব্রাল পারফিউশন প্রেশারটাকে মেইনটেইন করার জন্য। তো এটা তো আসলে পুরো কাহিনী আবার বলবো, আচ্ছা হালকা বলি। সেটা হচ্ছে সেরিব্রাল পারফিউশন প্রেশার, এইটা হচ্ছে আপনার ছিল হচ্ছে আইসিপি, তাই না? না, সেরিব্রাল পারফিউশন প্রেশার সমান সমান মিন আর্টারিয়াল প্রেশার মাইনাস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, তাই তো? এরকম ছিল ব্যাপারটা। সো মনে করেন যে কোনো কারণে যদি
আইসিপিটা বেড়ে যায় তখন সেরিব্রাল পারফিউশন প্রেশারটা কমে যাচ্ছে, মানে সেরিব্রামে পারফিউশন তখন হচ্ছে না, তখন আমার দরকার সেরিব্রাল পারফিউশনটাকে মেইনটেইন করার জন্য, যার ফলে তখন মিন আর্টারিয়াল প্রেশারটা বেড়ে যায়, যার ফলে হাইপারটেনশন হয়। এমনি মনে করেন কিচ্ছু না, মনে করেন এগুলো কিছু বুঝি না আমি, আমার ব্রেনের ভেতরে প্রেশারটা বেড়ে গেছে, এতই পানির প্রেশার বাড়ছে যে আমার এখন ব্রেনের মধ্যে কি তাহলে ব্লাড সাপ্লাই যাবে? ফয়সাল ভাই বলেন, ব্রেনের মধ্যে কি ব্লাড সাপ্লাই যাবে যদি আমার ব্রেনের প্রেশার বেড়ে যায় অনেক? ভাই হ্যাঁ, ব্রেনের হচ্ছে কি ব্লাড সাপ্লাই যদি বেড়ে যায়, না ব্রেনের প্রেশার যদি বেড়ে যায়, ব্রেনে ইন্ট্রাসেরিব্রাল প্রেশার বেড়ে গেল, তাহলে ব্রেনের মধ্যে ব্লাড কি যাইতে পারবে ইজিলি? না না না। কারণ ব্লাড ভেসেল গুলো তো চাপ খাইয়ে গেছে, তাই না? ব্রেন তো ফাইটে যাইতেছে প্রেশারে, স্কালের সাথে। তখন কি হইতেছে, তখন আমাকে প্রেশারটা বাড়াই দিয়ে হাই প্রেশারে ব্রেনে ব্লাড ফ্লো করা লাগতেছে, নাকি না? জি, ফর দ্যাট রিজন এখানে হাইপারটেনশন হচ্ছে, এটা আমার আসলে আমাকে নিজেকে বাঁচানোর জন্য হাইপারটেনশন। আবার যখন হাইপারটেনশন হয়ে যাচ্ছে, ওই হাইপারটেনশনটাকে কাভার আপ দেওয়ার জন্য ব্রাডিকার্ডিয়া হইতেছে, সেই সাথে এখানে ইরেগুলার রেসপিরেশন হয়, ঠিক আছে? তো এই জিনিসটা হয় আছে কুশন রিফ্লেক্স, হাইপারটেনশন, ব্রাডিকার্ডিয়া, ইরেগুলার রেসপিরেশন। এইবার আমি তাহলে রেজড আইসিপি এর ব্যাপারটা একটা ছবি আছে, ছবিটা দেখেন। হ্যাঁ, আইসিপিটা বেড়ে গেল দেখেন, তাহলে এই যে এই আঙ্কাসটা হার্নিয়েটেড হয়েছে, আঙ্কাল হার্নিয়েশন হয়ে গেলে ও এখান দিয়ে ওকুলোমোটর নার্ভ যে মূলত সেই ওকুলোমোটর নার্ভটাকে সে কিন্তু চাপ মারবে, ঠিক আছে? চাপ মারে, কিন্তু ওকুলোমোটরকে চাপ মারলে কি হবে? সিলিয়ারি গ্যাংলিয়ন, আমরা জানি একটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন যেটাকে ওকুলোমোটর সাপ্লাই দেয়, এবং এটার একটা কাজ সিলিয়ারি নার্ভের মাধ্যমে পিউপিলকে ডায়ালেট, পিউপিলকে কনস্ট্রিক্ট করে, তাই তো? তো এইটা কিন্তু থাকবে না, তখন কিন্তু পিউপিল ডায়ালেটেড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওকুলোমোটর নার্ভ যদি না থাকে ওই সাইডে কিন্তু পিউপিল ডায়ালেটেড হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে কি কি সাইন সিম্পটম পাচ্ছি? রেজিস্ট্যান্ট প্রেশারে হেডেক পাচ্ছি, নওশিয়া, ভমিটিং, মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ। একটা জিনিস মনে রাখবেন, চেঞ্জ ইন দ্য মেন্টাল স্ট্যাটাস, এটা কিন্তু ফার্স্ট চেঞ্জ। তাহলে যদি কখনো আসে যে কারোর রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হইছে, তার প্রথম সাইন সিম্পটমটা কি হবে? ইট ইজ চেঞ্জ ইন দ্য মেন্টাল স্ট্যাটাস। ওকে, চেঞ্জ ইন দ্য মেন্টাল স্ট্যাটাস, ইট ইজ দ্য ফার্স্ট সাইন অফ রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তাছাড়া কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো ইডিমা হয়ে গেছে, প্যাপিল ইডিমা হয়ে যাবে, চোখের মধ্যে দেখলে দেখবো প্যাপিল ইডিমা হয়েছে। এবং যেহেতু ওকুলোমোটর নার্ভ পালসি হচ্ছে, ওকুলোমোটর নার্ভ যদি পালসি হয়, যেটা সব ধরনের ওকুলার মাসেলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট SO4, মানে সুপিরিয়র অবলিক দেয় হচ্ছে 4 নাম্বার, এবং এলআর মানে ল্যাটারাল রেকটাসকে দেয় 6 নাম্বার। তাহলে ল্যাটারাল রেকটাসকে 6 নাম্বার নার্ভ সাপ্লাই দেয়, সুপিরিয়র অবলিককে 4 নাম্বার নার্ভ সাপ্লাই দেয়। এই দুইটা বাদে বাকি সব মাসেল প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এদের কাজ কি? সুপিরিয়র অবলিকের কাজ আইটাকে নিচের দিকে নামানো, যেহেতু অবলিক মাসেল, সুপিরিয়র অবলিকের কাজ আইটাকে নিচের দিকে নামানো, এবং ল্যাটারাল রেকটাসের কাজ আইটাকে ল্যাটারালি সরানো। তাহলে বোঝা যাচ্ছে একটা আই ডাউনওয়ার্ডস এবং আউটওয়ার্ড, তাহলে কি হবে? ডাউনওয়ার্ড এবং আউটওয়ার্ড ডেভিয়েশন অফ দা আই হয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া লস অফ কনসেন্ট্রেশন এগুলো হতে পারে, ঠিক আছে? অ্যানাইসোকোরিয়া, একটা কোশ্চেন ছিল ভাই প্লিজ বলেন। ভাই, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কিসের উপর ডিপেন্ড করে? মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা ডিপেন্ড করে আসলে, এইটা এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করছে আসলে এইটাতে আপনার একটু ওই যে মনরো ক্যালি ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আইসিপিটা ডিপেন্ডস করছে আসলে তিনটা জিনিসের উপর, তিনটা জায়গার ভলিউমের উপর। সেটা হচ্ছে ব্রেইন, সিএসএফ আর ব্লাড। মূলত এই তিনটার ভলিউম মেইনটেইন করে আইসিপিটা মেইনটেইন হয়। এর মধ্যে কোনোটাতে যদি ক্যাচাল লাগে তাহলে অন্য দুইটা ওটাকে কম্পেনসেট করার ট্রাই করে, যদি না পারে তাহলে কিন্তু আইসিপিটা বেড়ে যায়, ঠিক আছে? এইটাই হচ্ছে কাহিনী। মনে করেন ব্রেইনের মধ্যে হেমোরেজ হয়েছে, যদি হেমোরেজটা বেড়ে যায় তখন কিন্তু আইসিপি বেড়ে যাবে, ঠিক আছে? এইটাই। আবার এফসিবিএস এবার কোশ্চেন আসছিল কি যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ডিপেন্ড করে তার উপর মেইনলি। আর্টেরিয়াল প্রেশার ছিল, তারপরে মেইন আর্টেরিয়াল প্রেশার ছিল, তারপর সেরেব্রাল পারফিউশন প্রেশার ছিল, অনেকগুলো ছিল, তার কনফিউশন ছিল আমার। ও আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো আবার ঝামেলা আছে। প্রশ্নটা তাহলে দেখতে হবে এবং প্রশ্নটা যখন চিন্তা করতে হবে যে আমার এখানে আসলে কি বেসিক্যালি আইসিপি কার উপর ডিপেন্ড করে এবং আলাদাভাবে কিছু দেয়া নাই, ঠিক আছে? যেমন মনে করেন যে মিন আর্টেরিয়াল প্রেশার, এটা কিন্তু আইসিপির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মানে আইসিপি বাড়লে মিন আর্টেরিয়াল প্রেশারটা বাড়ে, মানে এটা একটা রিভার্স রিলেশনশিপ আছে। বাট মিন আর্টেরিয়াল প্রেশার কিন্তু মানে প্রেশার বাড়লে যে আইসিপি বাড়বে তা কিন্তু না। এফসিপি ওরা কোথা থেকে দিছে, কি চিন্তা করেছে, আই এম নট শিওর, বাট প্রশ্নটা পাইলে হয়তো আমি উত্তর দিতে পারতাম।
এইটাই ছিল আর কি, আমি মেইন আর্টেরিয়াল প্রেশার দিছি কারণ যতটুকু পড়ছি ততটুকু মনে হচ্ছে যে মেইন আর্টেরিয়াল প্রেশার না না ডিপেন্ড না করে। ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, যেহেতু এটা রিভার্স রিলেশন আছে, মিন আর্টেরিয়াল প্রেশার দিলে ওটা বাড়বে, ইটস ওকে। তো মিন আর্টেরিয়াল প্রেশার আপনার মনে হয় আপনার কাছাকাছি উত্তর, কিন্তু আসলে বাংলাদেশের প্রশ্নগুলোতে না মানে এই প্রশ্নগুলো খুব একটু ভেগ হয়ে যায়, মানে তারা প্রশ্ন করতে করতে বেশি উল্টাপাল্টা করে ফেলে আর কি, এইটাই। তো আইসিপি টা আসলে আলাদাভাবে যে মিন আর্টারির উপর ডিপেন্ড করে তা না, বাট এইটা শিওর ফর শিওর যে আপনার আইসিপির উপর মিন আর্টারিয়াল প্রেশার ডিপেন্ড করে, ঠিক আছে? আইসিপিটা বাড়লে কিন্তু ওটা বেড়ে যায়, সো আপনি রিভার্সলি দিতেও পারেন। এটা আপনার কি হয়েছে ভাই এবার এফবিএস? না না, আমি তো জাস্ট ভাই এমনি দিছি আর কি, আমার মেইন হচ্ছে এমএস আর হচ্ছে গিয়ে এমআরসিএস টা দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর আমি আপনাকে এটা নেক্সট দিন আমার যে ক্লাস থাকবে সেই ক্লাসে যদি আপনি থাকেন উপস্থিত, আমি চেষ্টা করবো এটা আরেকটু ভাবে আপনাকে এলাবোরেটলি বলার, ঠিক আছে? আমি যদি খুঁজে পাই। আচ্ছা তো এইবার আমরা আসি যে এখানে কি ট্রিটমেন্ট দিব। মনে করেন প্রেশার বেড়েই গেছে, এখন আমরা ছোট থেকে বড় ট্রিটমেন্ট দিব। মনে করেন একজনের প্রেশার বেড়ে গেছে, প্রথমে তাকে আমি করব হেড এলিভেশন করে দিব, তাহলে মাথাটা তুলে দিলাম, রক্তমক্ত সব গ্র্যাভিটির টানে নিচের দিক নামে গেল, তাহলে আমার কিন্তু প্রেশারটা কমে গেল, তাই না? একটু কমে গেল। এটা আমি চিন্তা করতেছি যে কারণ কি, একটা মনে করেন আমি যে কথাটা বলছিলাম যে সিএসএফ, ব্রেইন, ব্লাড আর সিএসএফ, এই তিনটা দিয়ে আমার আইসিপিটা মেইনটেইন হচ্ছে। এখন আমি ব্রেনটাকে কিছু করতে পারছি না, ব্রেন কিছুটা ফেলে দিতে পারছি না, সো এটাকে রাখি। আমি আপাতত আমার হাতে ইজিলি নামানো যাবে ব্লাডকে, আমি ব্লাডকে বিভিন্ন ওষুধ দিয়ে কমাইতে পারবো, ব্লাড প্রেশার কমাইতে পারবো, সো এটাকে আমি প্রথম হাতে নিলাম। হ্যাঁ, নিয়ে দেখেন আমি কি করছি, যে হেডটাকে এলিভেট করলাম যাতে গ্র্যাভিটির টানে কিছু ব্লাড নিচে নেমে যায়। তো এটা করে দেখবো যে আমার প্রেশার, আমার আইসিপি কমে কিনা। কমলো না, এবার আমি কি করলাম, হাইপার ভেন্টিলেশন করলাম। হাইপার ভেন্টিলেশন করে কি করে, হাইপার ভেন্টিলেশন করে আমি কার্বন ডাইঅক্সাইডকে কমাই দিলাম। আমরা একটা জিনিস জানি, কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাসিড, তাই না? কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড যত থাকবে তত কার্বনিক অ্যাসিড বেশি থাকবে, তত অ্যাসিডোসিস বেশি হবে। অ্যাসিডোসিস বেশি হলে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন কি করে, ভ্যাসোডাইলেশন করে। তাহলে হাইড্রোজেন আয়ন ভ্যাসোডাইলেশন করে, আমরা করব ভ্যাসোকনস্ট্রিকশন, যার কারণে আমি হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কমাবো, যার ফলে আমার হাইড্রোজেন আয়ন কমে যাবে, যার ফলে আমার ভ্যাসোডাইলেশন কমে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। তাহলে বোঝা গেছে হাইপার ভেন্টিলেশনের কারণটা কি। আরেকটা করতে পারে হাইপার অসমোলার থেরাপি, জাস্ট অসমোলার থেরাপি, ম্যানিটল টেনিটল দিলাম, আমার ইউরিন হয়ে গেল, ইউরিনের সাথে বেড়ে গেল পানি, ব্লাড ভলিউম, যার ফলে কমে আসলো, ঠিক আছে? আলটিমেটলি কাজ হচ্ছে না, সার্জিক্যাল ইন্টারভেনশন কি করব, এইবার ইভাকুয়েশন করব, রিমুভাল অফ দ্য লেশন। এবার আমি ব্রেনে হাত দিব, যাই আমি ইভাকুয়েশন করব, কাজ হচ্ছে না। এবার আমি সিএসএফ এ হাত দিব, কি করব, সিএসএফটা ভেন্ট্রিকুলার ড্রেন করে দেবো, মানে সিএসএফ ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল একটা শান্ট করে দিয়ে আসবো, সিএসএফটা থাকবে না, সিএসএফটা সরাসরি পেরিটোনিয়াম দিয়ে বের হয়ে যাবে। এইভাবে আমি একটা আইসিপি কমানোর চেষ্টা করতে পারি। কাজ হচ্ছে না তাও, এবার কি করবো, এবার আমি স্কালে হাত দিতে হবে। স্কালটা আমি কেটে ফেললাম, কেটে ফেলে যাতে ব্রেনটা প্রেশারটা কমে, শক্ত বক্স মানে বাক্সটাই আমি ভেঙে ফেললাম। এই তো স্কালের মধ্যে আছে পুরো কাহিনীটা, স্কালটা ভেঙে ফেললাম, এখান থেকে প্রেশারটা একটু বেরোতে পারে, পরে এই স্কালটা কিন্তু ওই পেশেন্টের পেটের মধ্যে রেখে দেয়, পরে সময় মতো বের করে নিয়ে আবার লাগাই দেয়, ঠিক আছে? তাহলে এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে কি, যে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা কমানোর তরিকাগুলা? এটা ঠিক আছে, আপনারা সবাই ওকে উইথ দ্যাট? জি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা এবার হচ্ছে কিছু আমি পিপলের সাইজ নিয়ে কিছু কাহিনী আছে, তো আমি একটু বলি, মনে রাখবেন। ইউনিল্যাটারালি ডায়ালেটেড পিপল কোথায় পাওয়া যায়? আমি একটা কথা বলেছিলাম, সিলিয়ারি প্লেক্সাসে যে সিলিয়ারি নার্ভটা আছে ও পিপলে সাপ্লাই দেয়, পিপল কি করে, ডায়ালেট করে নাকি কনস্ট্রিক্ট করে বলেন তো? সিলিয়ারি নার্ভ পিপলকে ডায়ালেট করবে নাকি কনস্ট্রিক্ট করবে? প্যারাসিম্প্যাথেটিক, কনস্ট্রিক্ট করবে। তাহলে কনস্ট্রিক্ট হবে না, একে কে সাপ্লাই দিচ্ছে, ওকুলোমোটর নার্ভ সাপ্লাই দিচ্ছে। সো যদি কোনো কারণে থার্ড নার্ভ কম্প্রেশন হয়, সেকেন্ডারি টু টেন্টোরিয়াল হার্নিয়েশন, সেখানে কিন্তু ইউনিল্যাটারাল ডায়ালেটেড পিপল থাকবে। ওকে, বাইল্যাটারাল ডায়ালেটেড পিপল কোথায় থাকবে? যদি বাইল্যাটারাল থার্ড নার্ভ পালসি হয়, হিসাব সোজা বাইল্যাটারাল থার্ড নার্ভ পালসি, অথবা সিএনএস পারফিউশন এতই কমে গেছে যে থার্ড নার্ভ পালসি হয়ে গেছে, আলটিমেটলি বাইল্যাটারাল থার্ড নার্ভ পালসি হয়। আচ্ছা, ইউনিল্যাটারালি ডায়ালেটেড অর ইকুয়াল, এটার কাহিনীটা কি? এটা একটা কথা বলছে ক্রস রিয়েক্টিভ মার্কাস গান পিপল। মার্কাস গান পিপল হচ্ছে সেই পিপলটা, মনে করেন আমি দুই চোখ ছিল, একটা নাক ছিল আমার, এখান দিয়ে আমি কার্ডবোর্ড দিছি, দিয়া এখানে আলো মারছি, আলো মারলে আমরা কনসেনসুয়াল লাইট ফেজ দেখলাম যে এই পিপলটা কনস্ট্রিক্ট হলো,
এদিক তাকায় দেখলাম এই পিউপিলটা কনস্ট্রিক্ট হলো। কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স আমরা দেখি তাই না, যে অপটিক রেডিয়েশন ঠিক আছে কিনা এটা দেখার জন্য। আমি ভুল বলে থাকি দয়া করে আমাকে বলবেন। আচ্ছা, এইবার আমার কথা হচ্ছে যে আমি এখন চিন্তা করলাম যে আমি এখানে আলো মারলাম, মাইরে দেখলাম এই চোখের কোনো পরিবর্তন নাই, এই চোখ নন রিয়েক্টিভ টু লাইট, বাট এইখানে কনস্ট্রিকশন, পিউপিলের কনস্ট্রিকশন হয়ে গেছে। তার মানে উল্টা সাইড ভালো আছে, আমার এই সাইডই খারাপ। এইটাকে বলা হয় মার্কাস গান পিউপিল। এবং এই পিউপিলটা কেন হয়? অপটিক নার্ভ ইনজুরি, মানে আমার ওই সেম সাইডে অপটিক নার্ভ ইনজুরি আছে, অপটিক নার্ভ, যার ফলে এই সাইডে কোনো রিফ্লেক্স নাই কিন্তু রেডিয়েশন গুলো ঠিক আছে, যার ফলে অন্য সাইডে কনসেনসুয়াল হচ্ছে। এটাকে মার্কাস গান পিউপিল বলে। বাইল্যাটারাল কনস্ট্রিক্টেড পিউপিল কি কারণে হতে পারে? এটা আমরা জানি যে অপিয়েড পয়জন খেলে হতে পারে, পন্টাইন লেশন হলে হতে পারে, পন্টাইন হিমোরেজ অনেক সময় হয় বাইল্যাটারাল কনস্ট্রিক্টেড পিউপিল, সাথে জ্বর থাকতে পারে তাই না, এইসব কারণে হলে এনকেফালোপ্যাথিতে অনেক সময় কনস্ট্রিক্টেড পিউপিল থাকতে পারে। ইউনিল্যাটারালি কনস্ট্রিক্টেড পিউপিল কোন জায়গায় থাকে দেখেন, ডায়ালেটেড মানে কনস্ট্রিক্টেড পিউপিলটা কনস্ট্রিকশন হয়ে আসে, এটা কোন সময় হয়? দুইটা ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি অথবা সিম্প্যাথেটিক আন্ডার অ্যাক্টিভিটি। মানে সিম্প্যাথেটিক নার্ভ তো মূলত পিউপিলকে ডায়ালেট করে, সিম্প্যাথেটিক নাই। তাহলে কিন্তু এইটা যেমন হর্নার সিনড্রোমে যদি সিলিয়ারি গ্যাংলিয়ায় কোনো টিউমার হয়, তাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমার সিম্প্যাথেটিক নার্ভটা কাজ করে না, তখনই কিন্তু ইউনিল্যাটারালি কনস্ট্রিক্টেড পিউপিল হয়। বোঝা গেছে যে সিম্প্যাথেটিক যদি কাজ না করে তাহলে কিন্তু ডায়ালেট হতে পারবে না পিপল, সো কনস্ট্রিক্টেড পিপল হবে। ইউনিটেড কনস্ট্রিক্টেড পিপল যদি সিম্প্যাথেটিক পাথওয়েটা ডিসরাপশন হয় সেক্ষেত্রে হতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে বোঝা গেল যে ডায়ালেটেড হচ্ছে মূলত প্যারাসিম্প্যাথেটিক ওকুলোমোটর নার্ভের জন্য, আর কনস্ট্রিক্টেড পিপল থাকতেছে যদি লেশন ইন দ্য সিম্প্যাথেটিক প্লেক্সাস হয়। এই ও সেকেন্ডারি ব্রেন ড্যামেজ কেন কেন হতে পারে এগুলো আপনারা একটু দেখে নেবেন, খুব বেশি কিছু না। ডিফিউজ এক্সোনাল ইনজুরি নামে একটা ইনজুরি আছে, সেটা হচ্ছে মনে করেন যে এই যে আমার সেল বডি এবং প্রসেস একজন থাকে, তো এখানে যদি এক্সিলারেশন ডিসিলারেশন ইনজুরি হয়, মানে প্রচন্ড জোরে গাড়ি চলতেছে সেখান থেকে ধাম করে ধাক্কা খাইলো, তখন প্রচন্ড একটা ডিসিলারেশন হয় হঠাৎ করে, তখন কি হয় ব্রেন ট্রেন এক মাথা যায় একদিকে আরেক মাথা যায় আরেক দিকে, ঠিক আছে। ওই সময় এই একজন গুলাতে মাইলিন শিফটের ডিসরাপশন হয়ে একটা ডিফিউজ ইনজুরি হয়, মানে যে ইনজুরিটা সিটি স্ক্যানে ধরা পড়ে না, সোজা কথায় সিটি স্ক্যান করে দেখবেন কিছু নাই। তাহলে এইরকম একটা ইনজুরি যে হয় এটার কিন্তু ফেট খুবই খারাপ, তখন ওই আইসিইউ লাগে। তো এটাকেই ডিফিউজ এক্সোনাল ইনজুরি হয়, তার মানে সেল বডির সাথে সেল প্রসেসের কানেকশন থাকে না, নার্ভ কন্ডাকশন থাকে না। তো এটাকে ডিফিউজ এক্সোনাল ইনজুরি বলতেছে। সাবআরাকনয়েড হেমোরেজ আমরা আলোচনা করছি যে বুড়া টুরাদের হয় না, না সাবআরাকনয়েড যে ভেরি অ্যানিউরিজম যেন হয় এটা আমি বলে ফেলছি। ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার নামে একটা ফ্র্যাকচার আছে, এটা আরেকটা নাম হচ্ছে সিগনেচার ফ্র্যাকচার, কারণ যেই অস্ত্রটা দিয়ে মারা হয় সেই অস্ত্র সিগনেচার থাকে ওখানে, ঠিক আছে। তো ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার যদি হয় তাহলে সিটি স্ক্যান আমরা কখন করব বলেন তো? within 1 hour. উইদিন 1 আওয়ার অথবা ইমিডিয়েট। থ্যাঙ্কস এ লট, আপনি ঠিক বলছেন আপু একেবারে। আপনি কি পরীক্ষা দিচ্ছেন নাকি এবার? না, জানুয়ারিতে ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ জানুয়ারিতে, ঠিক আছে। তো উইদিন 1 আওয়ার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি আরেকবার বলে দিচ্ছি আজকেও যে কখন আমরা উইদিন 1 আওয়ার সিটি স্ক্যান করবো, 8 ঘন্টা পর কখন আমরা সিটি স্ক্যান করবো, এবং কখন আমরা ইনটিউবেট করব, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রশ্ন আসবে, আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তখন কিন্তু আমার কথা মনে হবে যে আমি বলছিলাম। তো এখনই পড়ে ফেলেন এগুলো, ঠিক আছে। ঠিক আছে, এবার ওকুলোমোটর সিস্টেমে এটা আসলে ইজি। আমরা জানি যে টোটাল 3টা নার্ভ হচ্ছে আমার চোখের মুভমেন্টে সাপ্লাই দেয়, ওকুলোমোটর নার্ভ সাপ্লাই দেয়, ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই দেয় এবং অ্যাবডুসেন্স নার্ভ সাপ্লাই দেয়। তো এসোফেরিয়াল সিস আর অল বাই 3, তো এটা আপনারা দেখে নেবেন যে কোন জায়গায় কি সাপ্লাই দেয়। থার্ড নার্ভ পালসি কোথায় কোথায় হয়, তাই একটা কথা কিন্তু আমরা আগেই বলছিলাম যে আঙ্কাল হার্নিয়েশন হলে থার্ড নার্ভ পালসি হতে পারে, মানে রেইজড আইসিপিতে হতে পারে, তাই না? রেইজড আইসিপিতে আঙ্কাল হার্নিয়েশন হয়ে থার্ড নার্ভ পালসি হতে পারে। তাছাড়া আরেকটা কারণে থার্ড নার্ভ পালসি হতে পারে, সেটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। আমরা জানি বেরি অ্যানিউরিজম হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম, কিন্তু যদি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম হয় ওইটার পাশ দিয়েই কিন্তু থার্ড নার্ভ যায়। ফর দ্যাট রিজন রেইজড আইসিপির সাথে সাথে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজমে কিন্তু থার্ড নার্ভ পালসির ফিচার আমরা পাবো। আরেকটা জায়গায় ফিচার পাবো সেটা হচ্ছে ওয়েবার সিনড্রোম, এটা আমরা আগেই বলছিলাম যে ইপসিলেটাল থার্ড নার্ভ পালসি এবং কন্ট্রালাটারাল হেমিপ্লেজিয়া হয় এখানে। সো তিনটা জিনিসে পেলাম থার্ড নার্ভ পালসি হচ্ছে, একটা হচ্ছে ওয়েবার সিনড্রোম, একটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম, এবং আরেকটা হচ্ছে রেইজড আইসিপিতে আঙ্কাল হার্নিয়েশনের জন্য। কি হয় আমরা খুব ভালো করে জানি যে চোখটা টোসিস হয়ে যাবে এবং আইসটা ডেভিয়েটেড ডাউনওয়ার্ডস এবং আউটওয়ার্ডস, এই দুইটা জিনিস হবে, তাই না? বেবিস্কি সাইন নিয়ে আর কি বলবো, এটা হচ্ছে ওই যে মাইলিনেটেড হওয়ার পর 2 বছর পরের থেকে এটা আমরা হচ্ছে যদি পায়ের সোলের ল্যাটারালি আমরা যদি কোনো
শার্প জিনিস দিয়ে স্টিমুলেশন দিই, তাহলে এক্সটেনশন অফ দ্য মানে আমার কি কি হবে, আমার ফ্যানিং আউট অফ দ্য এক্সটেনশন অফ দ্য গ্রেন টো এন্ড ফ্যানিং আউট অফ দ্য আদার টো, এগুলো হবে। আর এটা যদি না হয় তাহলে হচ্ছে বলতে হবে যে সেখানে আপার মোটর টাইপ অফ নিউরাল লেশন হয়েছে। এটা আসলে আপনাদের একটা চোখ বুলাইলেই হবে, তেমন কিছুই না। আর এখানে হচ্ছে হেড ইনজুরি এন্ড হেমাটোমার ব্যাপারে কিছু কথা বলা আছে। তো এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট দেখেন, যদি একটা জায়গায় ডকুমেন্টেড ফ্র্যাকচার হয় এবং পেশেন্ট যদি আনকনশাস থাকে, সেখানে কিন্তু 4 জনে একজন আমাকে সার্জারি করতে হতেছে। তাহলে মাথায় রাখেন, ঠিক আছে, যে যদি স্কাল ফ্র্যাকচার এবং পেশেন্ট আনকনশাস, সো সেখানে সার্জারি রিস্ক অনেক বেশি। তাছাড়া স্কাল ফ্র্যাকচার পেশেন্ট ওরিয়েন্টেড হলেও 1:32 32 জনে একজন করতে হয়। সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্কাল ফ্র্যাকচার এবং নট ওরিয়েন্টেড 1:4 আমাকে হেমাটোমা ইভাকুয়েশন করতে হচ্ছে। তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। কিন্তু আমি আজকেও ওই যে আমার ইএমআরসি কে একটা প্রশ্ন রাখছে যে আপনাদের কি অবস্থা পরিস্থিতি, এতক্ষণ ধরে গেজাইলাম, কিছুক্ষণ আপনাদের কিছু মনে মানে বলতে পারবেন কিনা সেটার জন্য। সো আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। A 34-year-old lady presents with a long-standing offensive discharge from the ear, and on examination is noted to have a reduction in her hearing for 40 decibels compared to the opposite side. What is the most likely cause? তাহলে ও লং স্ট্যান্ডিং ডিসচার্জ হচ্ছে এবং কথা কানেও শুনতে পাচ্ছে না, নার্ভকেও ধরছে, তাহলে এটা কি? কোলেস্টিয়াটোমা। কোলেস্টেরল। কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা, এবার 50-year-old woman presents with a diffuse swelling in the region of her right parotid together with facial pain, where parotid swelling আছে আর facial pain আছে. On examination she has a right sided facial nerve palsy. তাহলে তার কি হয়েছে? Adenoid cystic carcinoma. Yes, adenoid cystic carcinoma, correct, absolutely okay. নামটা হবে, খুব ভালো হয়েছে। 40 বছরের প্রফেশনাল সিঙ্গার অ্যাডমিটেড টু এ রাইট থাইরয়েড লোবেক্টমি, পোস্ট অপারেটিভলি শি ইজ আনএবল টু সিং হাই নোটস। তাহলে কি হয়েছে ওর? Cricothyroid. ক্রিকোথাইরয়েড, কারেক্ট। অন্যদের মিলতেছে না মোটামুটি? এই শাইনা আপু মিলতেছে? জি ভাইয়া। ওকে, ফয়সাল ভাই হচ্ছে তো? জি জি ভাই। 22 বছরের একজন ওল্ড ম্যান presents with symptoms of lethargy and bilateral facial nerve palsy. আচ্ছা বাবা, lethargy আছে। On examination has bilateral parotid gland enlargement. Facial nerve palsy আছে, bilateral facial nerve palsy আছে এবং bilateral parotid enlargement আছে। এটা কি হইছে? বলেন তো। bilateral enlargement এবং facial nerve palsy আছে, কি হতে পারে? Sarcoidosis. সার্কয়েডোসিস, কারেক্ট কারেক্ট, সার্কয়েডোসিস। তাহলে আমরা তো আছি, তো আমরা জানি তো অ্যাডেনয়েড সিস্টিকে হয়, অ্যাডেনয়েড সিস্টিক তো বাইলেটারাল হয় না। সার্কয়েডোসিসে একমাত্র যেখানে বাইলেটারাল হয় এবং ফেশিয়াল নার্ভ পালসি হয়, তাই না? এন্ড এলডারলি ডায়াবেটিক মেল, ডায়াবেটিক বলছে, এলডারলি বলছে, তাহলে এটা কি হবে উত্তর? Malignant Malignant otitis. otitis media. কারেক্ট, এটা উত্তর এটুকু দেখে বলতে হবে। Old man brought to the emergency department by the police found wandering around the town center and is confused. His family report that he is usually well apart from a simple mechanical fall 3 weeks previously, from which he sustained no obvious injuries. এটা কি হচ্ছে? বুড়া একটা লোক এরকম 3 সপ্তাহ আগে পড়ে গেছিল, কি হতে পারে? Extradural. It is chronic subdural hematoma. Okay, Sorry. Yeah. তো দ্যাটস গ্রেট, সবাই মোটামুটি বুঝতে পারছেন। তাহলে বেলি ল্যাবে 2টা ক্লাস বাকি থাকলো আপনাদের, না আর কিছু বাকি আছে? বেলি ল্যাবের তো ক্লাস ইউজুয়ালি আমরা এমআরসিএস ফর এক্সিলেন্স এখানে তো আমরা করি না আর কি। এখানে কি কি কোন টপিক ভাইয়া তো ভাইয়া মনে এমআরসিএস এক্সেলেন্সে ছিলেন না? আচ্ছা আচ্ছা, জি জি ভাই। ওকে ওকে, আজকে ক্লাসটা আপনাদের জন্য এক্সট্রা হয়ে গেছে আর কি। আপনারা তো এগুলো পড়েই ফেলছেন, তাই না? সব জি জি ভাই, আপনারা তো এগুলো করছেন। আচ্ছা, সো আপনারা বেলি লাইভের ক্লাসটা, আসলে আমাদের বেলি লাইভ ক্লাসটা খুবই ফ্রুটফুল হয়, কারণ আমরা পরে দেখছি যে বেলি লাইভ থেকে অনেকগুলো প্রশ্ন আসে, ঠিক আছে? তো এটার জন্য কোনো বই নাই, এটা জাস্ট বেলি লাইভ থেকেই আপনাদের বলা হবে। ওটা নেক্সট বুধবারে ক্লাস হবে এটার উপর, ঠিক আছে? আপনারা এটা করবেন, এটার জন্য আলাদা কোনো বই লাগবে না, সো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর তারপর থেকে তো ফাউজিয়া এবং আমাদের হচ্ছে রিকল শুরু, সেগুলো আপনারা আমাদের সাথে করবেন।
ওকে, ঠিক আছে। ওকে, তাহলে থ্যাঙ্কস আ লট, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এই ভূমি কি অবস্থা বুঝতে পারছো সব? বুঝছি ভাইয়া, হ্যাঁ। তুমি তো বহুদিন তুমি নাই, কি ব্যাপার? ভাইয়া অসুস্থ ছিলাম, ভালো। হাই হাই, এখন সুস্থ? মোটামুটি আর কি ভাইয়া, ঠান্ডা আছে, কাশি আছে। আমার যে কি অবস্থা বুঝছো, আমি তো আমি ক্লাসের দেখলাম মধ্যে যে কাশতে আপনিও কাশতে অসুস্থ। আমি আরেকটু হলে ক্লাসই বন্ধ করে দেওয়া লাগতেছিল গত 2 দিন আগে। আমি ভাইয়া মেসেজ দেখছি আপনার, যে আপনি মেসেজ দিচ্ছেন, পরে ভাবছিলাম একবার খবর নিবো, আসলে নিজেই এত অসুস্থ ছিলাম, আপনার আর খবর নিতে পারিনি। ওকে, ঠিক আছে, দেখ বুঝতে পারতেছো তো, অলমোস্ট কিন্তু ক্লাস শেষ, তোমাকে কিন্তু এখন র‍্যাপ আপ করে ফেলতে হবে, বুঝছো সব। এই তো ভাইয়া চেষ্টা করতেছি, এক দেখি মাসের কাজে। মধ্যে 1 মাসের মধ্যে সবকিছু র‍্যাপ করে ফেলবে ইনশাআল্লাহ, ভালো হবে, বুঝছো, সমস্যা নেই। দেখি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, বুঝছি, আজকে ওকে, বুঝতে পারছি। ঠিক থ্যাংক আছে। ইউ ভাইয়া।